আজকের ক্লাসে আমাদের নেট সেটের নতুন ব্যাচের ক্লাস শুরু হতে চলেছে। হুম আহ, নতুন ব্যাচের প্রথম ক্লাসে বরাবরও আমি তাই করি, আজকেও আমি তাই করছি নতুন স্টুডেন্টসদের জন্য। সেটা হচ্ছে প্রথম ক্লাসে এইটা তোমাদের খুব ভালো করে জানা প্রয়োজন যে তুমি নেট সেটের জন্য প্রিপারেশন কিভাবে নেবে। এটা খুব ভাইটাল যে প্রিপারেশন তুমি কিভাবে নেবে। হ্যাঁ, এতদিন তোমরা অনেকেই নেট সেট এক্সাম দিয়েছো, কিন্তু বারংবার দেওয়া সত্ত্বেও আমার তো অনেক স্টুডেন্টদের সাথে কথা হয়, তাদের আলোচনায় আমি এটা জেনেছি যে বারংবার দেওয়া সত্ত্বেও কোনো কারণে নেট সেট কিন্তু কোয়ালিফাই হয়নি, হ্যাঁ, অনেকেরই। আর অনেকে তো এরকম আছো যে দীর্ঘ প্রায় 7-8 বছর কন্টিনিউ নেট সেট এক্সাম দিয়েছো। কত টাকা খরচা হয়েছে বলো তো? প্রচুর টাকা। নেট সেটের ফর্ম ফিল আপের জন্য জেনারেল ক্যান্ডিডেটদের প্রচুর টাকা খরচা হয়, প্রচুর টাকা খরচা হয়েছে, কিন্তু কোনোভাবেই দেখা যাচ্ছে যে আটকে যাচ্ছ। হ্যাঁ, কিছু নাম্বারের জন্য আটকে যাচ্ছ, কোনোভাবেই কোয়ালিফাই হচ্ছে না। পেপার ওয়ানে ইনক্লুডিং অনেক কম নাম্বার আসছে। হ্যাঁ, কেউ 18টা পেরেছো, কেউ 20টা পেরেছো, এরকম হয়েছে। এবং তার জন্য নেট সেট কিছুতেই কোয়ালিফাই হচ্ছে না। কিন্তু সেটটা, দেখো, নেটের কোয়েশ্চেন পেপার অনেক কঠিন হলেও এখনো অবধি কিন্তু আমি তোমাদের এটা বলতে পারি যে সেটের কোয়েশ্চেন পেপার কিন্তু এত কঠিন হয় না। সুতরাং তুমি একবার, দুবার, তিনবার, তিনবারের বেলায় যে তুমি সেট কোয়ালিফাই করবে না, হ্যাঁ, এটা ভালো করে পড়াশোনা করে এটা হয় না সচরাচর। ঠিক আছে? মানে একবার দুবার তুমি নাই পারতে পারো, কিন্তু তিনবারের বেলায় কিন্তু অবশ্যই তোমার সেট কোয়ালিফাই হয়ে যাওয়া উচিত। নেটের ক্ষেত্রে অসুবিধা হলেও, কারণ নেটের কোয়েশ্চেন পেপার অনেকটা ডিফিকাল্ট হয় আজকাল, হ্যাঁ, তার জন্য প্রচুর পড়াশোনার দরকার হয়। সেটের তো এরকম অসুবিধা হওয়ারই কথা না, ধরো। আর আমি বারবার করে ফোকাস করছি এই কারণে যে এই বছরটা আমাদের জন্য, মানে আমরা যারা ওয়েস্ট বেঙ্গলে আছি, আমাদের জন্য এই বছরটা খুব ভাইটাল। এবং বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে চাকরির প্রিপারেশন নিচ্ছে, হ্যাঁ, তাদের মধ্যেও একরকম ডাউট আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, যে ম্যাম, আমি শুধু এসএলএসটির জন্যই প্রিপারেশন নিচ্ছি, মানে আমি নেট সেটের দিকটা ভাবছি না, আমি নেট সেটটা করবো না, আমি শুধু এসএলএসটিটাই করব। তোমরা দীর্ঘ অনেকেই জানো যে প্রায় 5-6 বছর ধরে এসএলএসটির এক্সাম বন্ধ আছে, এসএলএসটির এক্সাম হচ্ছে না। মানে এবার তো নো ডাউট হবে, আমি বলছি এবার তো নো ডাউট হবে। সুতরাং নেট সেটের জন্য প্রিপারেশন না নেওয়াটা খুব বেশি আমার মনে হয় যে বুদ্ধিমানের কাজ হবে না। ঠিক আছে? যারা এসএলএসটি প্রিপারেশন নিচ্ছ, 50% সিলেবাস নেট সেটের সঙ্গে এসএলএসটির মিলে যায়। হ্যাঁ, 50% সিলেবাস। হ্যাঁ, তো যখন তোমরা প্রিপারেশন নিচ্ছ, একটু যদি হাই স্ট্যান্ডার্ডে প্রিপারেশন নাও আর নেট সেটের সঙ্গে যদি এসএলএসটির প্রিপারেশন একসাথে নাও, আমার মনে হয় খুব একটা বেশি কিছু অসুবিধা হবে না। বিশেষ করে হিউজ একটা পোর্শন, ইন্ডিয়ান পোর্শন, ওয়েস্টার্ন পোর্শন যেগুলো আছে, সেগুলো একই সাথে প্রিপারেশন নিলে ক্ষতি নেই কিছু। হ্যাঁ, সুতরাং যারা তোমাদের এমএ তে, মাস্টার্সে, যাদের যাদের তোমাদের 55% আছে, হুম, তা মানে বেশিরভাগেরই আছে, 90% স্টুডেন্টসের আমি দেখেছি যে 55%-এরই ওপরে নাম্বার আছে, তার নিচে কিন্তু নাম্বার নেই। ঠিক আছে? তোমরা কেন অযথা শুধু শুধু এসএলএসটির জন্যই প্রিপারেশন নেবে, বা ডাব্লিউবিই পিএসসির জন্যই প্রিপারেশন নেবে, নেট সেট করবো না? এবং অনেকের মধ্যে এটা দেখেছি যে নেট সেট নিয়ে ভীষণ ভীত, ভীত সন্ত্রস্ত নেট সেটের ব্যাপারটা নিয়ে, যে না বাবা, নেট সেট কখনোই না। আর সবচেয়ে বড় কথা, নেট সেটের পরীক্ষা তো ইংরাজিতে হয়, আমি কি করে পারবো? হ্যাঁ, ইংরাজি প্রশ্নই আমি পড়তে পারি না, ইংরাজি বই আমি দেখতে পারি না, হ্যাঁ, তাহলে আমি নেট সেটের প্রিপারেশন কি করে নেব? এই ভীতি তোমরা মনের মধ্যে একেবারেই রেখো না। আবারও বলছি, এই ভীতি মনের মধ্যে রাখারই দরকার নেই, কারণ সত্যি সত্যি তোমাদের এটা বলছি যে বাংলা বইয়ের থেকে ইংরাজি বই পড়া অনেক বেশি কমফোর্টেবল। ঠিক আছে? যে ইংলিশ ল্যাঙ্গুয়েজকে তুমি ভয় পাচ্ছ, ইংলিশ ল্যাঙ্গুয়েজকে ভয় পাওয়ার মতো কিছু নেই। বাংলা বইগুলোর থেকে ইংরাজি বই অনেক বেশি সহজসাধ্য, বোঝা অনেক বেশি সহজসাধ্য। ঠিক আছে? তো যারা এটা মনে করছো যে নেট সেটের প্রিপারেশন নিতে তোমরা এত ভয় পাচ্ছ, এটা ভয়টা পেও না, এইটুকু আমি বলছি। প্রথমেই যে জায়গাটা বলে আমি প্রথম বিষয়টা কনক্লুড করব, সেটা হচ্ছে এটা, যে মাস্টার্সে অবশ্যই যাদের 55% নাম্বার আছে, তারা ট্রাই করেই দেখো না, তারা ট্রাই করেই দেখো না যে কি হচ্ছে।
ঠিক আছে, একবার পরীক্ষাটা দিয়ে দেখো না, যে ভয় পাচ্ছ কি পাচ্ছ না, ইংরাজি পড়তে অসুবিধে হচ্ছে কি হচ্ছে না, একটুখানি অন্তত দেখো। এই জন্য এই বছরটার জন্য সবাইকে আমি এটাই সাজেস্ট করব যে এসএলএসটির সঙ্গে সঙ্গে নেট সেটের প্রিপারেশন নাও। এটা নেওয়াটা এই বছরের জন্য তোমাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভাইটাল হবে। হ্যাঁ, এটা আমি প্রথম কথা এটা বলেই আমি শেষ করব যে মাস্টার্সে যাদের 55% নাম্বার আছে, তারা এসএলএসটির সঙ্গে সঙ্গে তারা নেট সেটেরও প্রিপারেশন নাও। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, আবারও এটাই আমি বলবো, নেট সেটে শুধুমাত্র পেপার 1 পড়া। তোমরা পুরনো স্টুডেন্টসরা এইসব প্রচুর শুনেছো, তোমাদের পুরনো কথা মনে হবে, কিন্তু নতুন স্টুডেন্টসরা তো জানে না। এই জন্য তাদের জন্যই আজকের এই ক্লাসটা স্পেশালি রাখা। সেটা হচ্ছে এটা, যে নেট সেটের প্রিপারেশন নিতে হলে, হ্যাঁ, মিনিমাম এটা 2-3 মাসের ব্যাপারই নয়, এটা 6 মাসের ব্যাপারই নয়। আগের দিন কেউ একজন বললে না, বা পাপিয়া বা কেউ একজন বললে না, যে হচ্ছে ম্যাডাম 6 মাসে তো রিভিশনই কমপ্লিট হবে না, পড়বো কি? মানে তুমি যদি রিভিশন দিতে যাও পুরো সিলেবাসটাকে, যে আমি পড়া হয়ে গেছে এবার আমি রিভাইজ করব, তুমি রিভিশন দিতেও তোমার 6 মাসের বেশি সময় লেগে যাবে। সুতরাং যারা যারা বলে যে 2-3 মাস 6 মাসে তারা তোমাকে নেট সেটের প্রিপারেশন করিয়ে দেবে, বা নেট সেটের প্রিপারেশন 6 মাসে নেওয়া সম্ভব, হ্যাঁ, আমি তোমাকে বলবো না। আধা 50% সিলেবাসও তুমি নেট সেটের কমপ্লিট করতে পারবে না 6 মাসে, কখনোই না, এটা হতে পারে না। নেট সেটের প্রিপারেশন নিতে গেলে মিনিমাম তোমাকে 2 বছর একটা সময়সীমা, হ্যাঁ, মিনিমাম, মানে আমি যদি খুব স্টুডিয়াস ভাবি যে প্রচন্ড পড়াশোনা করছে, মিনিমাম তাকে 1টা বছর সময়, এটা হচ্ছে মিনিমাম ক্ষেত্রে আমি বলছি, 1টা বছর সময় তাকে অবশ্যই নিতে হবে। ভালো করে থরলি ফোকাস করে তোমাকে নেট সেটের জন্য প্রিপারেশন নিতে হবে, ইনক্লুডিং তার সঙ্গে সঙ্গে আমি বলবো কোনো কোনো পরীক্ষায় তুমি ছাড়বে কেন, গেটের এক্সামের জন্যও তুমি প্রিপারেশন নিতে পারো, নেট সেট উইথ গেট। হ্যাঁ, এই 3টে এক্সাম, হ্যাঁ, তুমি একসাথে প্রিপারেশন নিতে পারো, নেট সেট প্লাস গেট। গেট এক্সামটা ফেব্রুয়ারি মাসে হয়, নেটের এক্সাম বছরে 2বার হয়, আর সেটের এক্সাম বছরে 1বার হয়। তাহলে টোটাল একটা বছরে কটা পরীক্ষা? টোটাল একটা বছরে তুমি 4বার পরীক্ষা দিতে পারো, 4বার তুমি এক্সপেরিমেন্ট করতে পারো। মানে তুমি পড়তে 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 তুমি কোয়েশ্চেন দেখছো যে কিরকম হচ্ছে কোয়েশ্চেন, হ্যাঁ, কতটা তুমি পারছো কতটা তুমি পারছো না, এটা কিন্তু তোমাকে 1 বছর ধরে থরলি নিজেকে চেক আপের মধ্যে রাখতে হবে। ক্লিয়ার? আর এই ক্ষেত্রে যেটা খুব ভাইটাল সেটা হচ্ছে এটা, যে যদি তুমি মনে করো যে নেট সেটের জন্য আমি একটাই পেপার, আইদার পেপার 1 অর পেপার 2, দুটোর একটা পেপার পড়বো, পারবে না, কোনো দিনই তুমি পারবে না। আবারও বলছি, আমি কিছু ডাউট ক্লিয়ার করতে চাই, তোমাদের মধ্যে অনেক ডাউটস আছে, আবার অনেকের মধ্যে এটা ডাউটও আছে যে আমি পেপার 1-এ যদি 15টা প্রশ্ন ঠিক করি, যদি 15টা প্রশ্ন ঠিক করে না আমি 30 নাম্বার পেয়ে গেলাম, আবার পেপার 2-তে গিয়ে আমি প্রায় 90টা ঠিক করে ফেললাম, হ্যাঁ, পারবে না তুমি, তুমি কোয়ালিফাই করতে পারবে না। খুব খুব সোজা কথা, তুমি কোয়ালিফাই করতে পারবে না। পেপার 1-এ তোমাকে মিনিমাম 25 থেকে 30টা প্রশ্ন ঠিক করতে হবে, 30টা ঠিক করতে হবে। এবং এটা সেটের ক্ষেত্রেও আমি বলছি, নেটের ক্ষেত্রেও বলছি, আবার সেটের ক্ষেত্রেও বলছি, 30টা হচ্ছে তোমার, 40টা হচ্ছে প্রায় তোমার টার্গেট, 30টা তোমাকে ঠিক করে বেরোতে হবে। যখন তুমি 30টা ঠিক করে বেরোবে, তার মানে তুমি বুঝতে পারছো যে 30 × 60 নাম্বার তুমি নেটের পেপার 1-এ তুললে। ক্লিয়ার? এই যে 60 নাম্বার তুলে এইবার তার সঙ্গে তোমার নেটের পেপার 2 এর নাম্বারটা ক্যারি করবে। ঠিক আছে? তার জন্য তো প্রচন্ড ভালো করে নেটের পেপার 2 এর প্রিপারেশন নিতে হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এই যে স্টুডেন্টসদের মধ্যে একটা বড় ডাউট, যে পেপার 1 পড়বো কি পেপার 2 পড়বো, দুটোর একসাথে কোনোভাবেই পড়ছি না আমি। ঠিক আছে, আমি সারা বছর ধরে পেপার 2 এর প্রিপারেশন নিচ্ছি, আর পরীক্ষার আগে 15 দিন আগে আমার মনে হচ্ছে যে এবার আমার পেপার 1 নিয়ে বসা উচিত, পেপার 1 নিয়ে পড়া উচিত। জীবনেও পারবে না, ওই প্রিপারেশনের কোনো মানেই নেই। তোমাকে এমন একটা নিজেকে রুটিন তৈরি করতে হবে প্রতিদিনের। তোমার রুটিন তুমি তৈরি করবে, তোমার রুটিন আমি তৈরি করব না, তোমার রুটিন তুমি তৈরি করবে। এবং তোমার রুটিনে প্রতিদিনের জায়গা থাকবে আলাদা করে, নেট সেটের পেপার 1-এর জন্য এবং নেট সেটের পেপার 2 এর জন্য। কতটা টাইম তুমি পড়বে নেট সেটের পেপার 1, নেট সেটের পেপার 2, এটা তুমি টাইম তোমার মতো করে তুমি বরাদ্দ করবে। যে আমার সারাদিনে আমি চাকরি করি, আমি এটা করি, আমি ওটা করি, তার মধ্যে থেকেও প্রতিদিন একবার করে বইটা খুলে বসা, পেপার 1-এর বইটা খুলে বসে পাতা উল্টানো, এবং পেপার 2 এর বইটা বসে পাতা উল্টানো, ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট।
এটা কোয়ালিফাই করার জন্য খুব ইম্পর্টেন্ট। তুমি যদি মনে করো যে 7 দিন ধরে আমি পড়লাম না, 8 দিনের দিন আমি বসে বললাম আবার, এটা হয় না, এটা এইভাবে পড়াশোনা হয় না। হ্যাঁ, আর নেট সেটটা খুব মানে আমাদের পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা এরকম ভাবতে শিখে গেছে খুবই সহজ একটা পরীক্ষা। কলেজের এন্ট্রান্স মানে তুমি তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে যাচ্ছ, ভীষণই সহজ পরীক্ষা, কোনো ব্যাপারই না। হ্যাঁ, ও 3 মাস প্রিপারেশন নেব, মাস্টার্স করব, তারপরে আমি খুব ঘুরে বেড়াবো 1 বছর, তারপরে আমি আবার পড়াশোনার মধ্যে এসে ঢুকবো, 3 মাস 4 মাস পড়বো কোনো একটা ইনস্টিটিউশনে, 25-30 হাজার টাকা 50 হাজার টাকা দিয়ে এনরোল করে নেব, তারা আমাকে সব মেটেরিয়াল দিয়ে দেবে, নোটস দিয়ে দেবে, আমি তো কোয়ালিফাই করে যাব। রং কনসেপ্ট, রং আইডিয়া। তোমার টাকার পর টাকা, টাকার পর টাকা তোমার বেরোতে থাকবে, কিন্তু তুমি কোয়ালিফাই করতে পারবে না কোনোদিনই, সেটা সম্ভব হবে না এইভাবে। তার জন্য যেটা দরকার, ভাবো এবং ভাবা প্র্যাকটিস করো, সেটা হচ্ছে তোমাকে বই পড়তে হবে। বই ছাড়া এর কোনো সেকেন্ড ওয়ে নেই, বই ছাড়া এর কোনো সেকেন্ড মেথড নেই। কেউ তোমাকে, দায়িত্ব নিয়ে বলছি, কেউ তোমাকে কোয়ালিফাই করাতে পারবে না তুমি যদি বই না পড়ো থরলি, লাইন ধরে ধরে তুমি যদি বই না পড়ো। তোমার পক্ষে কোনো দিনই, নেট সেট কেন, তোমার পক্ষে কোনোদিনও এসএলএসটিও কোয়ালিফাই করা পসিবল নয়। হ্যাঁ, কালকে অমৃতা, যে এবার WBMSC কোয়ালিফাই করেছে, ও বললো কি, থরলি বসে বসে আমি বই পড়েছি। একটা বইয়ের একটা চ্যাপ্টার আমি 9 বার 10 বার করে রিভাইজ করেছি, পাতা উল্টে উল্টে বই পড়েছি, আমি কোনো নোট ফলো করিনি, আমি কোনো নোট দেখিনি, আমি বই পড়েছি। ক্লাস রেকর্ডিং শুনেছি, সেটা আলাদা বিষয়, ক্লাস রেকর্ডিং শুনেছি আলাদা বিষয়, বই পড়েছি আমি। নেট সেট কোয়ালিফাই করার জন্য বা যে কোনো চাকরির পরীক্ষা কোয়ালিফাই করার জন্য বই পড়াটা খুব নেসেসারি। তুমি যদি মনে করো কোনো বাজার চলতি বই, মাল্টিপল চয়েসের কোনো বই পড়ে তুমি নেট কোয়ালিফাই করবে, তুমি পারবে না। এটা রং কনসেপ্ট, এটা ভুল আইডিয়া। ঠিক আছে, পেপার 1ও যেমন থরলি প্রত্যেকটা ইউনিট ধরে ধরে তোমাকে পড়তে হবে, পেপার 2ও থরলি প্রত্যেকটা ইউনিট ধরে ধরে তোমাকে ইকুয়ালি সময় দিয়ে পড়তে হবে। সারাদিনে যদি তোমার পেপার 1-এর জন্য সারাদিন, সারাদিনের 24 ঘন্টা, তার মধ্যে যদি এইরকম হয় যে আমি পেপার 1-এর জন্য সারাদিনে 1 ঘন্টা সময় বরাদ্দ করব, মানে তোমার টাইম শিডিউল অনুযায়ী, তার মানে পুরোটা বছর ধরেই এটা আমার নিয়ম যে আমি প্রতিদিনই 1টা ঘন্টা করেই পেপার 1 পড়বো। আর আমার যদি টাইম শিডিউলে এরকম হয় যে আমি প্রতিদিন 2 ঘন্টা করে পেপার 2 এর বিভিন্ন চ্যাপ্টার নিয়ে আমি বসবো, বিভিন্ন বিষয় নিয়ে আমি পড়বো, পুরো বছর ধরে প্রতিদিনই তুমি তাই করবে। হ্যাঁ, যেদিন তুমি সময়ও পেলে না, মানুষের তো এরকম হয় যে সময়ও পেলো না, সেই দিনও তাকে একটু একটু করে অন্তত পাতা উল্টে দেখে নেওয়া, টাচে থাকা ইজ ভেরি ইম্পর্টেন্ট। বইয়ের সঙ্গে তোমার টাচ আছে, তুমি 1-2 মাস পড়োনি, তুমি কিছু জানো না, 2 মাস বাদে আবার গিয়ে বসলে, ততদিনে সবকিছু ভুলে গেছো, এরকম হবে না। হ্যাঁ, এটাও একটা নিয়ম, এটাও একটা নিষ্ঠা, এটা তোমাকে নিষ্ঠা ভরেই তোমাকে এগোতে হবে, কিচ্ছু করার নেই। হ্যাঁ, আমাকেও যেমন অ্যাজ আ টিচার ভীষণভাবে নিষ্ঠা ভরে এগোতে হচ্ছে, প্রচন্ড ডিফিকাল্ট টাফ কাজ প্রত্যেকটা ছেলে মেয়েকে এই বইগুলো ধরে ধরে পড়ানো, সেটাও যেমন আমাকে প্রচন্ড কষ্ট করতে হয়, আর তোমাকে তো তার থেকে দ্বিগুণ কষ্ট করতে হবে, এটাই তো স্বাভাবিক। হ্যাঁ, তোমাকে মনে রাখতে হবে, তোমাকে করতে হবে, তোমাকে এটা ভাবতে হবে, এটা যে এটা কোনো খুব মানে সহজ পরীক্ষা নয়। হ্যাঁ, এবং তুমি যেটা হতে যাচ্ছ, তুমি যখন নেট বা সেট যে কোনো পরীক্ষা তুমি কোয়ালিফাই করো না কেন, তুমি তো কলেজে ইউনিভার্সিটি প্রফেসর হতে যাচ্ছ। হুম, তুমি তুমি স্টুডেন্টসদের কিছু দেবে, তোমার কাছ থেকে স্টুডেন্টসরা কিছু পাবে, তুমি সমাজের মানে একজন মান্যগণ্য ব্যক্তিতে পরিণত হবে। কারণ আমাদের সমাজে কি হয় বলো তো, টিচার্সদের, কলেজ ইউনিভার্সিটি প্রফেসরসদের সবাই একটা খুব রেসপেক্টেড পজিশনে সবাই দেখে, মানে খুবই সবাই মান্যগণ্য করে, সবাই খুব সম্মান দেয় কলেজ ইউনিভার্সিটি প্রফেসরদের। সুতরাং সেই জায়গায় যদি তুমি যেতে যাচ্ছ, হুম, কার কথা যেন ওটা বললাম, গান্ধীজির কথা, যে মানে মানে সহজে তো সব জিনিস পাওয়া যায় না। আমরা ভাবি কেন যে 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 জীবনে খুব ওপরে উঠেছে, খুব সহজেই সিঁড়ি তরতরিয়ে গিয়ে সে উপরে উঠে গেছে, তা কিন্তু না, কারণ তার পেছনে তার যা রক্ত জল করা পরিশ্রম ছিল, সেই পরিশ্রমটা আমরা কেউ দেখিনি। ঠিক আছে, সুতরাং জীবনে ভালো কিছুই যখন তুমি কোনো অ্যাচিভ করতে যাবে, সেটা একটা লং টার্ম প্রসেস, নট শর্ট টার্ম প্রসেস। পড়াশোনা কোনো শর্ট টার্ম প্রসেস নয় যে 2 মাস 3 মাসে কমপ্লিট হয়ে যায়। 2 মাস 3 মাসে তো একটা চ্যাপ্টারও কমপ্লিট হয় না, যদি আমি ন্যায় বৈশেষিক দর্শন ধরি, 2 মাস 3 মাসে ন্যায় বৈশেষিক দর্শনই কমপ্লিট হয় না। তুমি কি নেটের সিলেবাস কমপ্লিট করবে? এই রং কনসেপ্টটা মাথা থেকে আগে বার করতে হবে, যে 6 মাস 5 মাস 4 মাসে নেট সেট কোয়ালিফাই হয়, এটা হয় না, এসএলএসটিও ইনক্লুডিং হয় না। ঠিক আছে, তার জন্য মিনিমাম একটা বছরের ধরে পরিশ্রমটা খুব দরকার।
হ্যাঁ, পরীক্ষার হলে গিয়ে সবাই এটা কিন্তু খুব ভালো করে বুঝতে পারে। সুতরাং তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব, যে নেটের পেপার 1 এবং পেপার 2 তুমি যেখানেই পড়ো না কেন, আজকের ক্লাসে যারা আছে তারা আমার কাছে পড়তে হবে নট নেসেসারি, যেখানেই তুমি পড়ো না কেন, তুমি শুধু এই জায়গাগুলোকে তুমি দেখবে যে তুমি বই পড়তে পারছো কিনা। হ্যাঁ, বইয়ের ইম্পর্টেন্স কতটা, হ্যাঁ, পেপার 1 পেপার 2 কে ইকুয়াল গুরুত্ব দিয়ে পড়ানো হচ্ছে কিনা বা তুমি পড়ছো কিনা, এই বিষয়গুলো তুমি কিন্তু অবশ্যই ফোকাস করবে। ক্লিয়ার? পেপার 1-এ 10টা ইউনিট, যেটা নিয়ে আজকে আমি কোনো কথা বলছি না, কিন্তু যেটা বলবো সেটা হচ্ছে পেপার 2 এর কথাটা নিয়ে বলবো। হ্যাঁ, কতটা ভাস্ট সিলেবাস, যেটা যারা আমার কাছে পড়েছে তারা এটা জানে, যে কতটা কতটা ভাস্ট সিলেবাস, কত বড় একটা পোর্শন। আর কখনোই, হ্যাঁ, এই নেট সেট কোয়ালিফাই করার জন্য বাজার চলতি যে মাল্টিপল চয়েসগুলোর যে বই অ্যাভেলেবেল আছে, এই বইগুলো দেখে কোনোদিন পড়াশোনা করবে না। কারণ এই বইগুলো তোমার 10%ও তোমার স্বার্থসিদ্ধি করবে না। এখন যেভাবে নেট সেটের প্রশ্ন হচ্ছে, সেখানে কোনোভাবেই এই বইগুলোর কোনোই গ্রহণযোগ্যতা নেই। গ্রহণযোগ্যতা যদি কোনো কিছুর থাকে, শুধুমাত্র প্রপার বইয়ের গ্রহণযোগ্যতা আছে। এইবার বই প্রসঙ্গে একটা কথা তোমাদের বলি, সেটা হচ্ছে এটা, যে কোনো ধরনের বাংলা মেটেরিয়াল, বাংলা নোট, বাংলা বই পড়ে তুমি নেট সেট কোয়ালিফাই করতে পারবে না, কোনোদিনই সম্ভব না। যদিও সেটের কোয়েশ্চেন বাংলাতে হয়, ইংরেজিতে হয়, তবুও তুমি সেটও কোয়ালিফাই করতে পারবে না। নেট এবং সেট কোয়ালিফাই করার জন্য তোমার থরলি ইংলিশ বইগুলোই পড়তে হবে। এটা একদম সত্যি কথা। কারণ তোমরা এটা অলরেডি দেখে ফেলেছো, বা কতদিনের ক্লাসেও দেখছিলে, যখন ডাব্লিউবি সেটের প্রশ্নপত্র নিয়ে আলোচনা হচ্ছিল, তখন দেখলে যে বিভিন্ন বই থেকে খুঁজে 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 উত্তরগুলোকে বের করা হচ্ছে। ঠিক আছে? ইংরাজি বইগুলো থেকেই কিন্তু বেসিক্যালি ওখান থেকে প্রশ্ন হয়। তার জন্য ইংরাজিকে, আমি এই কথাটা বলছি বলে যে ইংরাজি বই পড়তে হবে, এই যে কথাটা বলছি, তার জন্য কিন্তু এতটা ভয় পাওয়ার মতো কিছু নেই। এটা ভয় পাওয়ার কিছুই নেই। কারণ 1-2 মাস, ঠিক আছে, তুমি যদি মনে করো যে আমার কাছে ক্লাস করবে, তুমি 1 মাস বা 2 মাস যখন তুমি থরলি আমার কাছে পড়ে 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 এগোবে, তখন তোমার কি হবে, বাংলা বইগুলো তোমার ছুতে ইচ্ছা হবে না, তোমার মনে হবে না যে বাংলা বইগুলো পড়ি। তোমার মনে হবে কমফোর্টেবল উইথ ইংলিশ, ইংলিশের সাথে তুমি কমফোর্টেবল হয়ে গেছো, ইংলিশ বইগুলোর সঙ্গে তুমি কমফোর্টেবল হয়ে গেছো। আমার কাছে 1 মাস পড়ে আমি এটা জানি যে ইংলিশ বইয়ের সাথে তুমি কমফোর্টেবল হয়ে যাবে। ক্লিয়ার? সুতরাং নেট সেট কোয়ালিফাই করার জন্য বাংলা কোনো ধরনের নোট মেটেরিয়ালকে তো ছিঁড়ে ফেলে দাও, নোট মেটেরিয়ালের কোনো গুরুত্বই নেই। হ্যাঁ, কোনো গুরুত্ব নেই নোট মেটেরিয়ালের। হ্যাঁ, বিশেষ করে এরকম হাই স্ট্যান্ডার্ডের পড়াশোনার ক্ষেত্রে মেটেরিয়ালের কোনো গুরুত্ব থাকে না। হ্যাঁ, সুতরাং যেটা করবে সেটা হচ্ছে থরলি বই পড়তে হবে। হ্যাঁ, একটা বই পড়ার, অনেকে আমাকে এটা প্রশ্ন করেছো এসএলএসটির জন্য, অনেকের প্রশ্ন আমার কাছে এসছে এটা, যে ম্যাম একটা বই আপনি আমাকে সাজেস্ট করুন যে বইটায় পুরো এসএলএসটি কভার করবে। এরকম কোনো বই তৈরি হয়নি যে যেখানে একটা বই পড়ে তুমি এসএলএসটি কোয়ালিফাই করে যাবে, বা একটা বই পড়ে তুমি নেট সেট কোয়ালিফাই করে যাবে। এরকম কোনো বই তৈরি হয়নি, তুমি কি করবে? ঠিক আছে, এরকম কোনো বই তৈরি হয়নি, এবং এরকম কোনো বই কখনো তৈরি হতেও পারবে না, ইভেন মার্কেটে কোনোদিন আসবে না এরকম বই। ঠিক আছে? প্রত্যেকটা যে ইউনিট আছে, প্রত্যেকটা ইউনিটেরও যে একটা করেই বই আছে তাও না, প্রত্যেকটা ইউনিটেরই কিন্তু 2-3টে করে বই আছে। হ্যাঁ, যেগুলোকে কভার করলে কি হবে, যেগুলোকে কভার করলে তুমি সেখান থেকে কমন পেতে পারো, এইটুকু আমি বলছি, যে তুমি কমন পেতে পারো যদি ইংলিশ বইগুলোকে থরলি পড়া যায়। ঠিক আছে? এইবার সত্যি সত্যি একজন একজন নিজের পক্ষে, আমরা তো সবাই বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, তুমিও তাই, আমিও তাই, আমরা সবাই তাই। এবার আমরা যদি মনে করি যে একা একা কোনো একটা থরলি ইংরাজি বই আমি পড়ে ফেলবো, আমাদের জন্য খুব ডিফিকাল্ট, খুবই কষ্টকর। এটা যদি আমি নিজেও ইটসেলফ আমি পড়তে যেতাম, সেটাও আমার জন্য খুব ডিফিকাল্ট। এমন কোনো টিচার যিনি তোমাকে থরলি বইগুলো ধরে ধরে পড়াবেন, তাতে যদি তোমার 2 বছরও সময় লাগে তো 2 বছরের সময় লাগবে। ঠিক আছে? তাতে যদি তোমাকে ধরে 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 পড়ান, এইটা তোমার জন্য সবচেয়ে বেশি হেল্পফুল হবে, সবচেয়ে বেশি হেল্পফুল হবে। তাতেও আমি তোমাকে বলছি যে 100% সিলেবাস কভার করার দরকার নেই। তার মধ্যে তুমি যদি 70%ও সিলেবাস কমপ্লিট করে দাও, যদি তুমি একদম ভালো করে প্রত্যেকটা ইউনিট, যেগুলো যেগুলো তুমি পড়েছো, সেই ইউনিটগুলো যদি তুমি ভালো করে পড়ে যাও, তুমি কোয়ালিফাই করে যাবে। তোমার 100% সিলেবাস কভার করারই দরকার নেই, 70% তুমি কভার করো। কোনো কেউ তোমাকে বলে দেয়নি যে যে 100% সিলেবাস আছে তাকে পুরোটাকেই তোমার কভার করতে হবে, না, নেই, দরকার নেই। 70%কে কভার করে যাও, বই থেকে পড়ে কভার করে যাও, ইংরাজি বই থেকে পড়ে কভার করে যাও, তখন দেখবে যে তুমি কোয়ালিফাই করে গেছো। হয়তো একবার দিতে হচ্ছে, বা একটা বছরে 4বার পরীক্ষা দিতে হচ্ছে, যখন 4বারের বেলায় তুমি যখন পরীক্ষাটা দেবে, দেখবে যে পরীক্ষাটা তোমার কাছে ইজিয়ার হয়ে গেছে।
পরীক্ষাটা তোমার কাছে সহজ হয়ে গেছে অনেকটা। বিশেষ করে সেট তো সহজ লাগবেই, এইটুকু আমি জানি যে সেট সহজ লাগবেই। হ্যাঁ, জটিল অনেক বেশি কিন্তু লাগবে না। ঠিক আছে। সুতরাং এগুলো আমার বলার যে প্রতিদিনের একটা নিজস্ব রুটিন তৈরি করা, যেখানে তোমার মতো করে কেউ 4 ঘন্টা পড়তে পারে, কেউ 2 ঘন্টা পড়তে পারে, কেউ 10 ঘন্টা পড়তে পারে। সে তার নিজের টাইম শিডিউল অনুযায়ী, নিজের চাকরি অনুযায়ী, নিজের আদার্স যেগুলো যেগুলো অ্যাক্টিভিটিস রয়েছে সেগুলো অনুযায়ী সে তার নিজের সিলেবাস তৈরি মানে সে তার নিজের রুটিন তৈরি করবে। যে রুটিনের খানিকটা অংশ পেপার 1-এর জন্য প্রতিদিন থাকবে, হ্যাঁ, আর খানিকটা অংশ পেপার 2 এর জন্য প্রতিদিন থাকবে। 1 ঘন্টা যদি হয় পেপার 1-এর জন্য, 2 ঘন্টা হবে পেপার 2 এর জন্য। এটা তোমার রুটিন হবে। তুমি তোমার রুটিন তুমি নিজে তৈরি করবে, তোমার রুটিন আমি তৈরি করে দেবো না। তোমার রুটিন তুমি নিজেই তৈরি করবে, 1 ঘন্টা 2 ঘন্টা এরকম রেখে রেখে। হ্যাঁ, কিন্তু দুটো পোর্শনকেই তোমাকে ইকুয়ালি গুরুত্ব দিয়ে পড়তে হবে। পেপার 1ও কিন্তু যথেষ্ট ডিফিকাল্ট। হ্যাঁ, বিশেষ করে আমাদের কাছে, আমরা তো ফিলোসফি স্টুডেন্টস, আমাদের দু একটা জিনিস সহজ বলে মনে হতে পারে, কিন্তু পেপার 1 সহজ নয়। পেপার 1-এর সিলেবাসটাকেও কমপ্লিট করার জন্য মিনিমাম 1 বছরের সময় লাগে, মিনিমাম। আর অনেক জায়গায় বা অনেক ক্ষেত্রে আমি দেখেছি, বা 2-3টে ক্লাসে এক একটা করে ইউনিট শেষ হয়ে যাচ্ছে। এক একটা ইউনিট 2-3টে ক্লাসে শেষ হচ্ছে। ভাবো, হায়ার এডুকেশনের ইউনিট 2-3টে ক্লাসে শেষ হচ্ছে, ইভিএস এর ইউনিট 2টো ক্লাসেই শেষ হয়ে যাচ্ছে, টিচিং অ্যাপটিটিউড কি হচ্ছে 2টো ক্লাসেই শেষ হয়ে যাচ্ছে। বিশ্বাস করো, 25টা 30টা ক্লাস নিচ্ছে একটা করে ইউনিটের, তবুও সেই ইউনিটটা শেষ হচ্ছে না। এবং মনে হচ্ছে যে আরো কিছু ক্লাস নিলে পরে ভালো পেপার 1-এর। মানে যারা ধর পেপার 1-এ আমার কাছে পড়ছো এখনো, ঠিক আছে, যে কোর্স করছো, তোমরা এটা জানো যে একটা ইউনিটে 25টা 30টা করে ক্লাস হচ্ছে। তাতেও মনে হচ্ছে ঘাটতি থেকে যাচ্ছে পড়ায়, ঘাটতি থেকে যাচ্ছে। আরেকটুখানি ক্লাস হলে ভালো হতো, আরো 5টা আরো 10টা। হ্যাঁ, প্রত্যেকটা ইউনিটের মতো যদি 50টা 50টা করে ক্লাস হতো, তবে মনে হতো যে একটা, ঠিক আছে, কোনো একটা যোগ্য জায়গায় আমি পৌঁছালাম। এইরকম হচ্ছে ব্যাপার। সুতরাং ভাবো, যদি যে শর্টকাট মেথডে 2 করে ক্লাসে সব হয়ে যায়, কোনোদিনই কোনো কিছু হয় না। আর এটাই ফ্যাক্ট, এটাই ফ্যাক্ট। এই সত্যিটাকে মানতে শেখো, বই পড়তে শেখো। নোট মেটেরিয়ালের যুগ আর নেই। একটা টাইমে এইসব যুগ ছিল, ছেলেমেয়েরা প্রচুর বুঝেছে, আর এখন বুঝেছে যে বই না পড়লে কিছু হয় না। হ্যাঁ, বইটাই পড়তে হয়। হ্যাঁ, নো ডাউট, এটা ঠিক কথা যে যে কোনো একজন টিচার, হ্যাঁ, সে যদি থরলি তোমাকে ধরে ধরে বইটা পড়িয়ে দেয়, হ্যাঁ, বা বইটা পড়িয়ে দেন তারা যদি, তাহলে কিন্তু তোমার সুবিধা হবে, তোমার পথ চলতে অনেক সুবিধা হবে। হ্যাঁ, তুমি নিজেও পথ চলতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু একজন টিচার যদি তোমাকে গাইড করে আর হাত ধরে 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 রাস্তাটা পার করে দেন, তাহলে তোমার কোয়ালিফাই করতে সুবিধা হবে, এইটুকু আমি বলতে পারি। তোমার একটা পরিকল্পনা তৈরি হবে, কিভাবে কি পড়াশোনা করবে, কিভাবে কি করবে। হ্যাঁ, এটা পরিকল্পনা করে এগোলে ভালো হবে। আর একজন টিচার যদি তোমাকে সেক্ষেত্রে গাইড করে দেন, তাহলে তোমার অনেকটা হেল্পফুল হয়ে যাবে। তুমি তার উপরে ডিপেন্ড করে থাকবে, সে তোমাকে প্রপার গাইড করে দেবেন তিনি। ঠিক আছে, এটা হেল্প হবে। এবার এইটা হচ্ছে আমার আসল কথা, প্রথম কথা, যে নেট সেটের প্রিপারেশন বা এসএলএসটির প্রিপারেশন। হ্যাঁ, এই 25 সালটা খুব ইম্পর্টেন্ট। যারা এসএলএসটিরও প্রিপারেশন নিচ্ছ, তাদেরকে আমি নেট সেটের প্রিপারেশন নেওয়ার জন্য আমি তাদেরকে কিন্তু সাজেস্ট করবো তাদেরকে যে তুমি সেটটা, ডিসেম্বরের সেটটাকেও তোমরা টার্গেট করতে পারো। নেক্সট ডিসেম্বরের সেটটা, আবারও বলছি, অনেক দিন আগে থেকেই কতগুলো আমি বলছি। হ্যাঁ, অনেকে গ্রাহ্য করেছো, যারা গ্রাহ্য করেছো তারা তার ফল পেয়েছো, আর যারা গ্রাহ্য করোনি তারা তার ফল পাওনি। খুব সোজা কথা। 25 সালটা খুব ভাইটাল হতে থাকবে ধরো। হ্যাঁ, এমএসসি রিক্রুটমেন্টটা হয়ে গেল, আবার এমএসসির আর একটা ইয়ে বেরোবে ধরো, আবার এমএসসির একটা নোটিফিকেশন বেরোবে পিএসসির পরে। তার মানে আমি দুটো গ্রুপে যদি পুরো বিষয়টাকে ভাগ করে দিই, একটা হচ্ছে স্কুল সার্ভিস আর এবং একটা হচ্ছে কলেজ সার্ভিস। তুমি দেখবে, আমি তোমাদের বলে রাখলাম, তুমি শুধু দেখে নিও, সেটের রেজাল্টটা বেরোবে, তারপরে কলেজ সার্ভিসের রিক্রুটমেন্টের জন্য তোমার নোটিফিকেশন বেরোবে। কেন নোটিফিকেশন বেরোবে? তার কারণ হচ্ছে সেট যারা কোয়ালিফাই করবে, তারা ওই নোটিফিকেশন অনুযায়ী তারা কিন্তু অ্যাপিয়ার করতে পারবে ইন্টারভিউতে। হ্যাঁ, আর ইন্টারভিউতে অ্যাপিয়ার করতে পারাটা একটা বড় বিষয়। তার কারণ হচ্ছে, আমি যখন চাকরি পেয়েছি তখন কিন্তু উইদাউট পিএইচডি, শুধুমাত্র নেট কোয়ালিফাই করেই আমি কিন্তু চাকরি পেয়েছি। আমার কিন্তু তখন পিএইচডি ডিগ্রিটাও ছিল না। সুতরাং কলেজে চাকরি পেতে গেলে, হ্যাঁ, যে পিএইচডিটা ম্যান্ডেটারি, না, সেটা ম্যান্ডেটারি না। এখন অবধিও সেটা ম্যান্ডেটারি না। এখন অবধিও সেটা ম্যান্ডেটারি না। ইউনিভার্সিটিতেও অনেকে এরকম চাকরি পেয়েছেন, নেট সেট কোয়ালিফাই করার পর ইউনিভার্সিটিতে চাকরি পেয়েছেন উইদাউট পিএইচডি। পিএইচডি হয়নি, তার মানে নেট সেট কোয়ালিফাই করাটা ভেরি ভাইটাল। তার জন্য আমাকে পড়াশোনাটা করতে হবে। হ্যাঁ, এই বছরটা খুব ক্রিম টাইম, ভাইটাল টাইম। আমি সবাইকে বলবো যে পড়াশোনাটা করো, হাল ছেড়ে না দিয়ে পড়াশোনাটার সঙ্গে যুক্ত হও, পড়াশোনাটা করো। হয়তো একটা ভালো কিছু তোমাদের জন্য অপেক্ষা করছে।
বা তোমরা যদি ভালো কিছু হয় তোমার, আমার ভালো লাগবে, এইটার থেকে বড় তো আর কিছু হতে পারে না, তাই নয় কি? যাই হোক, এটা হচ্ছে আমার বলার ছিল, এটা প্রথম জায়গা বলার ছিল। বলো, কারোর যদি এইটুকু জায়গার উপরে আমি যতটুকু কথা বললাম, কারণ এরপরে ইন ডিটেল সিলেবাস ইলাবোরেট করব, ব্যাখ্যা করব তোমাদের, তোমাদেরকে বোঝাই একটু বিষয়টা, নাহলে তোমরা বুঝবে কি করে। অনেকের তো এরকম আছে যে ম্যাম সব পড়া হয়ে গেছে, আবার অনেকের এরকমও বক্তব্য আছে যে ইন্ডিয়ান ফিলোসফি ওয়েস্টার্ন ফিলোসফি আমি সব জানি। ঠিক আছে, আমি সব জানি, কিন্তু আদার ইউনিটগুলো আমার পড়া হয়নি বলে আমি পারছি না। তুমি দেখবে যে আমি যখন ইন্ডিয়ান ওয়েস্টার্ন পড়াবো, তখন তোমার মনে হবে যে আমি কিছু, তুমি কিছুই জানতে না এতদিন, তোমার জানাটা ফিকা পড়ে যাবে, তোমার জানাটা কম পড়ে যাবে ধরো সেখানে, যখন আমি তোমাকে ধরো বই ধরে 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 এগোবো বা বোঝাতে শুরু করবো বিষয়টা, তখন তোমার মনে হবে যে এতদিন তো আমি পড়েছি, তাহলে এই বিষয়গুলো আমি জানতাম না কেন, তাহলে আমি আমার নতুন ভাবে জানছি কি করে? বুঝতে পেরেছো? বলো, এইটুকু জায়গা যতটুকু অংশ আমি বললাম, তার উপর দিয়ে কার কোন প্রশ্ন আছে আমাকে বলো, তারপরে আমি ফার্দার ইয়েতে এগোচ্ছি, সিলেবাসের প্রসঙ্গ গিয়ে আলোচনা করবো। বলো, কে কি বলবে বলো, কার কি জানার আছে বলো, কারোর ভেতরে অনেক কোনো কোয়ারি থাকতে পারে, সেটা বলো, শুনি। কারোর কিছু বলার নেই? আচ্ছা, এইটুকু তো মানে চ্যাট বক্সে লেখো যে বুঝতে পারলে নাকি আমার কথাগুলো, যেটা আমি বলতে চাইলাম। হ্যাঁ, বলছি, সব বইয়ের নাম বলে দেবো আজকে। রিয়া বলছে যে ম্যাম বইয়ের নামগুলো বলে দেবেন, একদম আমি আজকে বলে দেবো বইয়ের নামগুলো, বই কিনতে হবে, বই কেনো, বই কেন, প্র্যাকটিস করো, বই কিনতে হবে, তোমার আশেপাশে বই থাকবে, শুধু বই ছড়িয়ে ছিটিয়ে থাকবে। ঠিক আছে, বলো, আর বাকিরা বলো। অর্পিতা বলছে হ্যাঁ ম্যাম বুঝতে পেরেছি। অর্পিতা তো আমার পুরনো স্টুডেন্ট, এই জন্য ও বুঝতে পেরে গেছে তাড়াতাড়ি আগেই, যে হচ্ছে কিভাবে পড়াশোনাটা করতে হবে, ও জানে। আচ্ছা, এরপরে আমি টোটাল সিলেবাসে আসি। হ্যাঁ, একদম মাথায় রাখবে, ও না ম্যাম তুমি নতুন, অর্পিতা নতুন, অর্পিতা আরেকজন আছে না পুরনো স্টুডেন্ট অর্পিতা, আমি কি তার সাথে ইয়ে গুলিয়ে ফেললাম? আচ্ছা, গুলিয়ে ফেললাম হয়তো, তুমি নতুন তাহলে। আচ্ছা, আরেকজনের সাথে তাহলে গুলিয়ে ফেলেছি তোমাকে। আচ্ছা, এইবার যেটা আমি বলবো সেটা হচ্ছে, পেপার ওয়ানটা আমি বাদ রাখলাম আজকের জন্য, আজকে পেপার ওয়ানটা নিয়ে আলোচনা করছি না, আজকে আমি পেপার টুটা নিয়েই আলোচনা করছি। পেপার টু এর আমি একটু স্ক্রিন শেয়ার করছি তোমাদের সাথে, আমি স্ক্রিন শেয়ার করে পুরো বিষয়টা একটু বোঝানোর চেষ্টা করছি। হ্যাঁ, আগে আমাকে প্রচুর জন ভুল ভেবেছে জানো তো, আগে আমি যখন প্রথম প্রথম পড়াতে শুরু করলাম, হ্যাঁ, যে ম্যাম, আরে সবার আপনার পড়ানো শেষ হয়ে যায়, 6 মাসের মধ্যে সিলেবাস কমপ্লিট হয়ে যায়, এগুলো আপনি কি করছেন? ঠিক আছে, আপনার সিলেবাস কেন কমপ্লিট হয় না? ঠিক আছে, 1.5-2 বছরে। হ্যাঁ, এখন তারা কিন্তু সবাই আমাকে একটা কথা বলে যে ম্যাম আপনিই একমাত্র ঠিক, সবকিছু ভুল আর আপনি ঠিক একটাই কারণে, যে কি করে পড়তে হয়, পড়া প্র্যাকটিস করতে হয়, বই কি করে পড়তে হয়, আপনার কাছে থেকে আমি শিখেছি। তার কারণ মাস্টার্স যখন করেছি বা গ্রাজুয়েশন যখন পড়েছি, আমরা নোট পড়ে পাশ করেছি, আমাদের কাছে কোনো বই ছিল না, নোট পড়ে পাশ করেছি। হ্যাঁ, আর এখন আমরা বই পড়তে শিখছি, যে কি করে বই পড়তে হয়, কি কি বই কিনতে হয়, কি কি বই আমাদেরকে এর জন্য দরকার, এখন আমরা এটা শিখছি। সুতরাং বই পড়ো, ঠিক পথে চলো, হ্যাঁ, সময় দাও, হ্যাঁ, আশা করি এই লক্ষ্যে তাড়াতাড়ি তোমরা পৌঁছে যাবে। এবং এইটুকু বলছি যে এখন থেকে যদি প্রিপারেশন নাও, ডিসেম্বর মাসের পরীক্ষাটা তোমাদের জন্য সহজ সাধ্য হতে পারে। মানে নেক্সট ডিসেম্বরের পরীক্ষাটা, টার্গেটটা, বড় টার্গেট তোমাকে রাখতে হবে, নেক্সট ডিসেম্বরের জন্য পরীক্ষার জন্য তোমাকে প্রিপারেশন নিতে হবে। হ্যাঁ, এইবার সিলেবাস, ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন, ইউজিসি, ফুল ফর্ম ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন, তাদের নেটের সিলেবাস, কিসের সিলেবাস এটা? শুধুই সাবজেক্টের সিলেবাস বা ফিলোসফির সিলেবাস। এই সিলেবাসে টোটাল কটা ইউনিট আছে? এই সিলেবাসে টোটাল 10টা ইউনিট আছে, টোটাল 10টা। এবং আমি তোমাদের এটা বলবো যে এই টোটাল 10টা ইউনিট তোমার গ্র্যাজুয়েশনের টোটাল সিলেবাস, মাস্টার্সের টোটাল সিলেবাস, এবং তার বাইরেও যদি কিছু থাকে ফিলোসফির, সেই সিলেবাস এখানে মানে একসাথে ধরে রাখা আছে। ধরো বলতে পারো এটা একটা সংগ্রহশালা, হ্যাঁ, যেখানে ধরো সমস্ত সিলেবাসকে একজোট করে এক জায়গায় করে দেওয়া হয়েছে। সেটা হচ্ছে ফিলোসফির নেটের সিলেবাস, যেটা আছে টোটাল 10টা ইউনিট আছে। পরের ইউনিটগুলোতে আমি পরে আসছি। আমি যদি প্রথম ইউনিট ওয়ানটাকেই ধরি, সেটা হচ্ছে ক্লাসিক্যাল ইন্ডিয়ান ফিলোসফি, যেটার সূত্রপাতই হচ্ছে তোমার বেদ উপনিষদ থেকে, বেদ উপনিষদের কনসেপ্টের থেকে শুরু হচ্ছে। তার মানে এই ইউনিট ওয়ান ক্লাসিক্যাল ইন্ডিয়ান ফিলোসফিতে ভেদিক অ্যান্ড উপনিষদিক ভিউ,
চার্বাক, জৈন, বৌদ্ধ, ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, পূর্ব মীমাংসা, বেদান্ত, বেদান্তের মধ্যে আছে অদ্বৈত বেদান্ত, বিশিষ্টাদ্বৈত, দ্বৈত, দ্বৈতাদ্বৈত, শুদ্ধাদ্বৈত। এইখানে একটা কথা আমার মনে পড়ে গেল, একটু বলি তোমাদের। আগামী 1 মাস এই সিলেবাসটাকে প্রিন্ট আউট নিয়ে পড়া শুরু করো। কিছু বই পড়তে হবে না, কিছু বই কিনতে হবে না, কিছু বই পড়তে হবে না। শুধু এই সিলেবাসটাকে প্রিন্ট আউট নাও সবাই। একটা ফোল্ডার তৈরি করো, একটা ফাইল তৈরি করো, যেখানে এই সিলেবাসটা, পেপার 1-এর সিলেবাস এবং পেপার 2-এর সিলেবাস তোমার প্রিন্ট আউট করা থাকবে। এবং এই প্রিন্ট আউট সিলেবাস প্রতিদিন 15 মিনিট করে একবার করে দেখো যে এই সিলেবাসে কি আছে। যদি তুমি এটা প্রতিদিন দেখো, হ্যাঁ, তাহলে তোমার বলতে পারো যে তুমি এখান থেকে 10% বা 15% প্রশ্ন কমন পেয়ে যেতে পারো, যদি তুমি সিলেবাসটাকে ভালো করে পড়তে পারো। মানে সিলেবাস পড়া মানে এটা নয় যে ক্লাসিক্যাল ইন্ডিয়ান ফিলোসফির মধ্যে বেদ, উপনিষদ, চার্বাক, জৈন, বৌদ্ধ, ন্যায়, বৈশেষিক, সাংখ্যযোগ, মীমাংসা, বেদান্ত আছে না। এর ভেতরে কি কি তোমাকে পড়তে হবে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। বেদিক অ্যান্ড উপনিষদিকের মধ্যে ঋত, হ্যাঁ, হিউম্যান রেলমস, দ্য সেন্ট্রালিটি অফ দ্য ইনস্টিটিউশন অফ যজ্ঞ, হ্যাঁ, আত্মার কনসেপ্ট, জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, তুরীয় অবস্থা বলতে কি বোঝায়, এগুলো প্রত্যেকটা ইন ডিটেল থরলি তোমাকে সিলেবাসটাকে পড়তে হবে বা দেখতে হবে। বলতে পারো যে সিলেবাসটাকে তুমি মুখস্থ করো, মুখস্থই করতে বলবো যে কোথায় কি আছে। ও, আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে ইন্ডিয়ান পলিটিক্যাল থটে কি পড়তে হবে বলো তো অর্পিতা, তাহলে তুমি জানো বলতে পারো এটা যে ইন্ডিয়ান পলিটিক্যাল থটে ম্যাম এই 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 বিষয়গুলো আছে। ঠিক আছে, এটা চোখ বন্ধ করে তোমাকে বলে দিতে হবে। যদি তুমি বলতে পারো, তুমি ধরে নাও এখান থেকে তুমি 10% প্রশ্ন কমন পেয়ে গেছো। তুমি 10% প্রশ্ন এখান থেকেই পেয়ে যাবে, সিলেবাস থেকেই পেয়ে যাবে। সিলেবাসটাকে ভালো করে পড়তে হবে। আর এই যে টোটাল পোর্শনটা ইউনিট 1-এ আছে, দেখেছো পূর্ব মীমাংসার ভেতরে কতটা আছে। এটা পূর্ব মীমাংসার, এগুলো হচ্ছে সাব টপিক এতগুলো: শ্রুতি, বাক্য, বিধি, নিষেধ, অর্থবাদ, ধর্ম, ভাবনা, হ্যাঁ, এই এই যে এতগুলো সাব টপিক। এবং বেদান্ত দর্শন দেখেছো, এটা শুধু তো বেদান্ত বলে লেখা আছে, এগুলো হচ্ছে সব বেদান্তের সাব টপিক। এগুলো যখন তোমাকে পড়তে হবে, পুরো বিষয়টা তোমাকে বই থেকে পড়তে হবে। এবং এই ক্ষেত্রে আমি স্পেশালি যে বই ফলো করি, বেশিরভাগ ক্ষেত্রে আমি সিডি শর্মার বই ফলো করি। তোমরা জানো, পুরনো স্টুডেন্টসরা জানো, চন্দ্রধর শর্মার এ ক্রিটিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ান ফিলোসফি বাই চন্দ্রধর শর্মা, সিডি শর্মা, এই বইটাকেই আমি ফলো করি। এবং মোটামুটি আমি এটা দেখেছি যে এই বই থেকেই প্রশ্ন হয়। যদিও দত্ত চ্যাটার্জির বইটা, আরেকটা বই রয়েছে অপেক্ষাকৃত সহজ বই, বাট আমি বলবো ইনফরমেশনের দিক থেকে সিডি শর্মার বইটা কিন্তু ফার বেটার দ্যান দত্ত চ্যাটার্জি। দত্ত চ্যাটার্জিও আমাদের বাঙালি স্টুডেন্টসদের জন্য, দত্ত চ্যাটার্জির বইও ভীষণ সহজ, বাট সিডি শর্মার বইতে ইনফরমেশন অনেক বেশি আছে। আর সিডি শর্মার বই থেকে প্রচুর প্রশ্ন আসে ইন্ডিয়ান ফিলোসফিতে। তার মানে যখন তোমাকে ইন্ডিয়ান ফিলোসফি, তুমি সাইডে তোমার মতো করে একটা বাংলা বই রাখতেই পারো, তাতে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, মানে তুমি কোনো ইংরেজি টার্ম বুঝতে পারছো না, কোনো একটা কনসেপ্ট বুঝতে পারছো না, তার জন্য বাংলা বইটা একবার দেখে নিচ্ছ। হ্যাঁ, তার জন্য তুমি বাংলা বইটা সাইডে রাখতে পারো, কিন্তু পড়তে হবে বেসিক্যালি তোমাকে ইংলিশটাই। ইংলিশ বই পড়তে হবে। এবং সেক্ষেত্রে আমি সবাইকে এটা সাজেস্ট করবো যে সিডি শর্মার বইটা তোমরা কিনে ফেলতে পারো, সবাই নিজেদের কাছে রাখতে পারো। টোটাল ক্লাসিক্যাল ইন্ডিয়ান ফিলোসফি পড়ার জন্য মোটামুটি বেদ থেকে শুরু করে বেদান্ত অব্দি সব জায়গা কভার করে যাবে এই বইটা। এবং আমি যখন ন্যায় দর্শন, বৈশেষিক দর্শন সব পড়াবো, সব আমি এই সিডি শর্মার বইকে ফলো করেই আমি তোমাদের পড়াবো। কারণ আমাকে ন্যায় বৈশেষিক দর্শনটা খুব তাড়াতাড়ি আগে পড়াতে হবে। পুরোনো স্টুডেন্টসদেরও বাদ আছে, নতুন স্টুডেন্টসদেরও ন্যায় বৈশেষিক দর্শন আমি পড়িয়েই দেবো, তাড়াতাড়ি করে আগে পড়িয়ে দেবো। হুম। এবং টোটাল বইটা কভার করবে। টোটাল ইউনিট 1, যদি একটা বই আমি কিনতে বলি, বাংলা বইকেও যদি আমি ছাড় দিয়ে দিই, বাদ দিয়ে দিই, একটা বই যদি কিনতে বলি, এ ক্রিটিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ান ফিলোসফিটাই আমি তোমাদের কিনতে বলবো, বাই সিপি শর্মা। এই বইটা তোমাদের ইউনিট 1-কে কভার করে দেবে পুরোটাই। হুম। হলো? কারোর কোনো প্রশ্ন যদি থাকে তাহলে বলো। ইউনিট 2, এইবার আমি একটা কথা বলবো। ইউনিট 2 এর টোটাল যে সিলেবাস, টোটাল মানে টোটাল ইউনিট 2টা হচ্ছে ওয়েস্টার্ন ফিলোসফি। টোটাল ইউনিট 2 হচ্ছে ওয়েস্টার্ন ফিলোসফি, যার মধ্যে 3টে পার্ট আছে। একটা হচ্ছে মানে হচ্ছে গ্রিক ফিলোসফি, তার মধ্যেও ভাগ আছে আলাদা, পরে আলোচনা করছি। একটা হচ্ছে গ্রিক ফিলোসফি, একটা হচ্ছে মেডিয়েভাল ফিলোসফি, এবং আর একটা হচ্ছে মডার্ন ফিলোসফি।
হ্যাঁ, টোটাল প্রায় 2000 বছরের ইতিহাস আছে। 2000 বছরের ইতিহাস, তাদের দার্শনিকদের পরপর পরপর ইতিহাস আছে, প্রায় 2000 বছরের ইতিহাস। সেটা হচ্ছে ক্লাসিক্যাল ওয়েস্টার্ন ফিলোসফিতে, এনশিয়েন্ট, মেডিয়েভাল অ্যান্ড মডার্ন। এইবার শুধু যদি আমি এনশিয়েন্ট পোর্শনটায় আসি, শুধু এনশিয়েন্ট পোর্শনটায়, হ্যাঁ, সেটারও তিনটে ভাগ আছে। একটা হচ্ছে প্রি সক্রেটিক ফিলোসফার, দ্য সোফিস্ট অ্যান্ড দ্য প্লেটো অ্যান্ড অ্যারিস্টটল। তিনটে ভাগ আছে, তিনটে সময় অনুযায়ী তিনটে বিভাগ করা আছে, যেখানে প্রি সক্রেটিক ফিলোসফারদের মধ্যে কিন্তু থেলস, অ্যানাক্সিগোরাস, অ্যানাক্সিমেনিস, আয়োনিয়াস, পিথাগোরাস, পার্মেনাইডিস, হেরাক্লিটাস, ডেমোক্রিটাস, এগুলো সব পড়তে হয় প্রি সক্রেটিক ফিলোসফারের মধ্যে। তারপরে সোফিস্টরা আছে, প্রোটাগোরাস, জর্জিয়াস, এরা আছে। দেন তারপরে আছে সক্রেটিস, প্লেটো অ্যান্ড অ্যারিস্টটল। এবং এই টোটাল সিলেবাসটা যে বইটা কভার করে, খুব ভালো বই বলতে পারো, কিন্তু অনেক সময় আমি পড়ানোর সুযোগ পাই না। হ্যাঁ, কিন্তু এই বইটা থেকেও কিন্তু এইবার তোমাদের প্রশ্ন এসেছে। সেটা হচ্ছে ডাব্লিউটি স্টেসের যে গ্রিক ফিলোসফির বইটা রয়েছে, সেই বইটা কিন্তু তোমার প্রি সক্রেটিক ফিলোসফারের টোটাল পোর্শনটাকে কভার করছে। মানে আমার অনেক সময় সময় অনুযায়ী এই বইটা পড়ানো হয় না, কিন্তু এইবার আমি যখন দেখলাম যে অ্যানাক্সিমেনিসের যে বায়ুর প্রশ্নটা এসেছে, সেটা আমি দেখলাম যে এই বইটা ফলো করেই প্রশ্ন হয়। ডাব্লিউটি স্টেসের, এক সেকেন্ড দাঁড়াও তো, দাঁড়াও এক সেকেন্ড। আচ্ছা, সেটা হচ্ছে তাহলে সেখানে ডাব্লিউটি স্টেসের বইটা ফলো করেই সেখানে প্রশ্নটা দিচ্ছে। তোমরা যদি ডাব্লিউটি স্টেসের বইটা ফলো করো এই পোর্শনটার জন্য, সত্যিই খুব ভালো হয়। মানে তোমরা যারা আমার কাছে পড়বেও না, তোমরা যারা নিজেরা পড়বে বলে ঠিক করেছো, তোমাদের জন্য আমি বলবো যে পুরো চ্যাপ্টারটার বইটার মানে প্রশ্নই আসে ডাব্লিউটি স্টেস ফলো করে। হ্যাঁ, এর বাইরে বেরোনোরই তোমার দরকার নেই, ডাব্লিউটি স্টেসের বাইরে। ক্লিয়ার? এর পরে আছে হচ্ছে মেডিভেল ফিলোসফি, আর দেন হচ্ছে মডার্ন ফিলোসফি। মেডিভেল ফিলোসফিতে আছে অগাস্টাইন, অ্যানসেলাম, থমাস অ্যাকুইনাস। এখানে একটা কথা বলে দিই, এখানে তিনজন ফিলোসফারের নাম আছে বটে, আরো 4-5 জন ফিলোসফার এর মধ্যে ইনক্লুডেড হয়ে যান মেডিভেল ফিলোসফির মধ্যে, এবং সেখান থেকেও প্রশ্ন দেয়। মোটামুটি ভাবে আমি যে বইটা ফলো করি, সবচেয়ে সহজসাধ্য বই, কি যেন বইটা আমি ফলো করি, বলো না, ওয়াই ইংরেজি বই। মেসি। ওয়াই হ্যাঁ, মেসি। ফলো করো। তবুও আমি দেখছি যে আজকাল ওয়াই মেসি থেকে মেডিভেল ফিলোসফি কমন পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, মানে আরো ফাস্ট কোনো বই থেকে পড়লে ভালো হয় মেডিভেল ফিলোসফি। তবুও আমি বলবো এটা ওয়েস্টার্ন ফিলোসফির জন্য, হ্যাঁ, তোমাদের জন্য বেস্ট বই হচ্ছে ওয়াই মেসির বইটা, বেস্ট বই ওয়েস্টার্ন ফিলোসফির জন্য। হ্যাঁ, কারণ ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজ, লক, বার্কলে, হিউম, কান্ট, নো ডাউট ওয়াই মেসি থেকে প্রশ্ন হয়। নো ডাউট ওয়াই মেসি থেকেই প্রশ্ন হয়। হ্যাঁ, হেগেল অব্দি তুমি পুরো চালিয়ে দিতে পারো ওয়াই মেসির বই, হেগেল অব্দি। মানে মানে আমি এটাও বলছি যে আমি সাধারণত পড়ানোর ক্ষেত্রে প্রি সক্রেটিক ফিলোসফি, সোফিস্ট অ্যান্ড প্লেটো, অ্যারিস্টটল, এটাও ওয়াই মেসি থেকেই আমি পড়াই। ওয়াই মেসিতে ভীষণ সুন্দরভাবে আছে। তার মানে ওয়াই মেসির বইটা, একটা যদি তুমি আমার কাছে বই চাও, মানে এই যে একটা বই আমি টোটাল কভার করব পুরো বিষয়টা, ইউনিট 2 কভার করব, সেটা হচ্ছে ওয়াই মেসি। ওয়াই মেসির যে বইটা, সেই বইটা প্রি সক্রেটিক ফিলোসফি, সোফিস্ট, প্লেটো, অ্যারিস্টটল, মেডিয়েভাল ফিলোসফি, মডার্ন ওয়েস্টার্ন ফিলোসফির মধ্যে ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজ, লক, বার্কলে, হিউম, কান্ট অ্যান্ড হেগেল টোটাল কভার করবে একটাই বই দিয়ে, সেটা হচ্ছে ওয়াই মেসি। এবং আশা করি 90% প্রশ্ন তুমি এখান থেকে কমনও পেয়ে যাবে। 90 কেন, মোটামুটি বলতে পারো 100% প্রশ্নই কমন পাবে। কিন্তু আমার মনে হয়েছে যে ডাব্লিউটি স্ট্রেসের বইটা পড়াটা খুব দরকার গ্রিক ফিলোসফির জন্য, খুব দরকার আমার মনে হয়েছে। এইটা হচ্ছে টোটাল ইউনিট 2 যেটা কভার করবে ওয়াইমেসির বইটা, লাইন ধরে ধরে। কালকেও দেখছিলাম যে লাইবনিজের প্রশ্নটাও তো ওখানে সত্যি সত্যিই লেখা আছে, মিরাকেল। হ্যাঁ, আমি নিজেই পড়িয়েছি ধরো, যদিও আমি পরে ভুলে গেছি। হ্যাঁ, মিরাকেল তো ওখানে লেখাই আছে উত্তর, ওখান থেকেই প্রশ্নটা দেয় সাধারণত ওয়াইমেসি থেকে। তোমাকে এটা আইডেন্টিফাই করতে হবে যে টিচাররা কোথা থেকে প্রশ্ন করছেন, কোন বই থেকে প্রশ্ন করছেন। টিচাররা তো নিশ্চয়ই কোনো নোট মেটেরিয়াল থেকে প্রশ্ন করবেন না, ওনারা তো বই থেকেই করবেন। হ্যাঁ, তো এখানে ইউনিট 2 এর জন্য টোটাল কভার করছে ওয়াইমেসি বইটা। তার মানে ইউনিট 1 এর জন্য সিটি শর্মা, ইউনিট 2 এর জন্য ওয়াইমেসি। ইউনিট 3, ইউনিট 3 তোমরা পড়বে এ ম্যানুয়াল অফ এথিক্স বাই যদুনাথ সিনহা, ইন্ডিয়ান এথিক্স প্লাস ওয়েস্টার্ন এথিক্স। টোটাল ইউনিট 3 অ্যান্ড ইউনিট 4
তাই তো? আমার পুরোনো স্টুডেন্টসরা একটু বলো তো, পাপিয়া বলো তো, ঠিক বলছি তো না? হ্যাঁ হ্যাঁ ম্যাম, যদুনাথ সিনহা থেকেই পড়েছি আমরা এটা। হুম হুম। টোটাল ইউনিট 3 এবং টোটাল ইউনিট 4 ওয়েস্টার্ন এথিক্স, ভয় পাওয়ার কিছু নেই। কনসেপ্ট গুলো ভীষণ সুন্দর, এবং ভীষণ সুন্দরভাবে প্রত্যেকটা বিষয়, ওয়েস্টার্ন এথিক্স এর প্রত্যেকটা বিষয় এবং ইন্ডিয়ান এথিক্স এর প্রত্যেকটা বিষয়, কনসেপ্টটা পুরুষার্থ, শ্রেয় প্রেয়, বর্ণাশ্রম ধর্ম, সাধারণ ধর্ম, ঋতঋণ, পুরুষার্থ, হ্যাঁ, কনসেপ্ট অফ ডিউটি থেকে শুরু করে ইন্ডিয়ান এথিক্স এর যা যা আছে, দু একটা টপিক ছাড়া, দু একটা টপিক ছোট ছোট, হ্যাঁ, টোটালটা কভার করে যাবে হচ্ছে এ ম্যানুয়াল অফ এথিক্স বাই যদুনাথ সিনহা। আবার ইউনিট 4 ওয়েস্টার্ন এথিক্স, টোটালটা কভার করে যাবে ম্যানুয়াল অফ এথিক্স বাই যদুনাথ সিনহা। সব দেওয়া আছে, কান্টের মরাল থিওরি, সাবজেক্টিভিজম, কি নেই আমি তোমাদের সব পড়িয়েছি, মানে পুরোনো স্টুডেন্টসরা জানো মোটামুটি। দু একটা টপিক ছাড়া, হ্যাঁ, দু একটা টপিক ছাড়া আমি সবই কিন্তু তোমাদেরকে পড়িয়েছি, সব ইউনিটগুলো। তার মানে আমি তোমাকে বললাম যে আমি সবচেয়ে লিমিটেড করে দিচ্ছি বইগুলো, ধরো আমি একদম স্পেসিফিক করে দিচ্ছি, এর বাইরে তোমার বেরোনোর দরকার নেই। ইউনিট 3 আর ইউনিট 4 তুমি পড়বে এ ম্যানুয়াল অফ এথিক্স বাই যদুনাথ সিনহা থেকে, লাইন ধরে ধরে পুরো বই পড়বে। তার মানে আমি টোটাল 3টে বইয়ের কথা বললাম, একটা সিডি শর্মা, একটা ওয়াই মেসি, আর 3 নম্বর 4 নম্বর ইউনিট থেকে বললাম এ ম্যানুয়াল অফ এথিক্স বাই যদুনাথ সিনহা। কোনো বাংলা বই পড়বে না, সব, সবের মধ্যে থেকে তুমি পেয়ে যাবে সব কনসেপ্ট, ইনক্লুডিং ওয়েস্টার্ন এথিক্স এর সব কনসেপ্ট তুমি এর মধ্যেই পাবে। ওটা হলো 4টে ইউনিট হলো। এই 4টে ইউনিট থেকে কারোর মধ্যে যদি মনে কোনো প্রশ্ন থাকে তাহলে বলো। এখানে সব আছে কিন্তু, এথিক্যাল কগনিটিভিজম, নন কগনিটিভিজম, ইমোটিভিজম, প্রেসক্রিপটিভিজম, ডেসক্রিপটিভিজম, থিওরিজ অফ পানিশমেন্ট, ইউটিলিটারিয়ানিজম, কান্টস এথিক্যাল থিওরি, মরাল থিওরি, এথিক্যাল রিয়ালিজম, ইন্টুইশনিজম। এগুলো কঠিন কিছু না, এই টার্মগুলো তোমার কাছে কঠিন লাগছে কারণ কোনোদিনই পড়া হয়নি তাই। কঠিন কিছু না, খুব সহজবোধ্য বিষয়। তার মানে 3 নম্বর 4 নম্বর ইউনিট ম্যানুয়াল অফ এথিক্স বাই যদুনাথ সিনহা কভার করছে। আমি এটাই পড়াবো বেসিক্যালি। হো, একটা বড় পোর্শন। আমি তো কবে, মানে এই জায়গা শেষ করবো এই চিন্তায় আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোসফি, সমকালীন ভারতীয় দর্শন। এতক্ষণ অব্দি তো তুমি ইউনিট 1-এ ক্লাসিক্যাল ইন্ডিয়ান ফিলোসফি পড়লে, ক্লাসিক্যাল, প্রাচীন ভারতীয় দর্শন। এবার ঊনবিংশ শতাব্দীর ভারতের যে বিখ্যাত বিখ্যাত দার্শনিকরা আছেন, তাদের সকলের বক্তব্য, কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোসফি, স্বামী বিবেকানন্দ, শ্রী অরবিন্দ, মোহাম্মদ ইকবাল, রবীন্দ্রনাথ ঠাকুর, কেসি ভট্টাচার্য, সর্বপল্লী রাধাকৃষ্ণন, জে কৃষ্ণমূর্তি, মহাত্মা গান্ধী, ভীমরাও আম্বেদকর, দীনদয়াল উপাধ্যায়, নারায়ণ গুরু, তিরুভাল্লুর, জ্যোতিবা ফুলে, এম এন রয়, মৌলানা আজাদ, সন্ত কবি ভীমা ভয়, স্বামী স্বামী দয়ানন্দ সরস্বতী, এনাদের সকলের দর্শন তোমাকে পড়তে হবে কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোসফি বা সমকালীন ভারতীয় দর্শনে। দুটো বই মোটামুটি ভাবে পোর্শনটাকে কভার করছে, দুটো বই। ইউনিট 5 দুটো বই কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোসফি, একটা হচ্ছে ইন্ডিয়ান পলিটিক্যাল থট বাই ওপি গৌবা, যদিও বইটায় সংক্ষিপ্ত ভাবে আছে বাট কনসেপ্টটা দেওয়া আছে সেখানে, ইন্ডিয়ান পলিটিক্যাল থট বাই ওপি গৌবা। আর আরেকটা হচ্ছে কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোসফি বাই বসন্ত কুমার লাল। এবং বসন্ত কুমার লালের যে বইটা, সেইখান থেকে তো লাইন তুলে প্রশ্ন আসে, বসন্ত কুমার লাল, কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোসফি। আর আরেকটা হচ্ছে ওপি গৌবা, GOUBA, GAUBA, লিখতে অসুবিধা হলো তাই, ওপি গৌবা, ওপি গৌবার ইন্ডিয়ান পলিটিক্যাল থট, আর বসন্ত কুমার লালের কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোসফি। তাছাড়াও কিছু কিছু এক্সট্রা আছে যেগুলো আমি বিভিন্ন জায়গা থেকে পড়াই, হ্যাঁ, যেমন সেগুলোকে কোনো বইতে খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, যেমন সন্ত কবি ভীমা ভয়, এটা বইতে পাওয়া যায় না। তিরুভাল্লুর, আমি আমি কোনো বাংলা বই ফলো করি না। আমি অনেক এখানে বাংলা বই দেখেছি, কারণ আমার মনে হয়েছে বাংলা বইগুলো ইংরাজির থেকেও জটিল, জটিল। মানে গোবিন্দচরণ ঘোষের যে বইটা বাংলা বই, আমার মনে হয় যে পড়ার সময় আমার মাথা খারাপ হয়ে গেল, ধরো এর থেকে মনে হয় বইটা বন্ধ করে দিয়ে আমি যদি ইংরাজি বইটা একবার দেখে নিই তো সেটা অপেক্ষাকৃত অনেক সহজ। সেখানে কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোসফি বাই বসন্ত কুমার লাল আর ইন্ডিয়ান পলিটিক্যাল থট বাই ওপি গৌবা, এই দুটো বইয়ে মোটামুটি কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোসফি কভার হয়ে যাবে, ইউনিট 5 কভার হয়ে যাবে। তারপরে
রিসেন্ট ওয়েস্টার্ন ফিলোসফি সবচেয়ে আমাদের ভয়ের জায়গা ধরো অনেকের কাছে। সত্যি সত্যি এত ডিফিকাল্ট এই জায়গাটা। হ্যাঁ, কন্টিনেন্টাল ফিলোসফি অ্যান্ড অ্যানালিটিক ফিলোসফি, রিসেন্ট ওয়েস্টার্ন ফিলোসফি, ফ্রেগে, লজিক্যাল পজিটিভিজম, মুর, রাসেল, উইটগেনস্টাইন, গিলবার্ট রাইল, এআর, কোয়াইন, গ্রিস, হুসার্ল, হাইডেগার, কিয়েরকেগার্ড, সার্ত্রে, হ্যাঁ, মার্লোপন্টি, সবই আছে। সবই আছে, কি নেই এখানে? প্র্যাগম্যাটিজম, জন ডিউই, পোস্ট মডার্নিজম, নিটসে, রিচার্ড রটি। হ্যাঁ, এখানে একটা বই আমি আগের বারও বলেছিলাম যে যেটা কভার করে সাধারণত অ্যামাজনেও কিনতে পাওয়া যায়, যদিও বইটাকে আমার ঠিক বই বলে মনে হয়নি, তবুও এটা আমি বলবো এনপি তিওয়ারির যে বইটা, হ্যাঁ, মোটামুটি ভাবে এই চ্যাপ্টার গুলোকে কভার করে। হ্যাঁ, মানে ইউনিট 6টাকে কভার করে এনপি তিওয়ারির বইটা, কন্টেম্পোরারি ওয়েস্টার্ন ফিলোসফি বাই এনপি তিওয়ারি। এই এই জায়গাটা খুব, ধরো, মানে অনেক পড়তে হয়, অনেক অনেক পড়তে হয়। যদিও সবগুলোই অনেক পড়তে হয়, এই জায়গাটাও আমাদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায় মাঝে মধ্যে, রিসেন্ট ওয়েস্টার্ন ফিলোসফি। তবু আমি বলবো যে সম্পূর্ণ পোর্শনটা পড়ার জন্য সহজসাধ্যভাবে যদি তোমরা মনে করো, এনপি তিওয়ারির বইটা কন্টেম্পোরারি ওয়েস্টার্ন ফিলোসফিতে তোমরা কিনে নিতে পারো। মোটামুটি কভার করবে, ধরো 70-80% কভার করে যাবে। আর 70-80% কভার করাটাও একটা বিশাল বড় ব্যাপার, যে 70-80% কভার করছে এনপি তিওয়ারি। আমাকে পড়াতে গেলে আমাকে এনপি তিওয়ারি তোমাকে লাইন ধরে ধরে পড়াতে হবে না। ঠিক আছে, প্রত্যেকটা বিষয়। তুমি ভেবো না যে ছোট কোনো বিষয়। মুর যখন পড়াতে শুরু করবো, ভিতরে সমস্ত জিনিস আলাদা আলাদা করে, সমস্ত টপিক আলাদা আলাদা করে পড়াতে হবে, সব বিষয়। এটা তার মানে আমি বললাম যে ইউনিট 6 এনপি তিওয়ারি, এনপি তিওয়ারি কন্টেম্পোরারি ওয়েস্টার্ন ফিলোসফি। ইউনিট 7 সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলোসফি ইন্ডিয়ান, টোটালটাই একটা বইয়ে কভার করবে না, তবুও কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোসফিতে এই যে ইন্ডিয়ান পলিটিক্যাল থট বাই ওপি গৌবার যে বইটা, খানিকটা পরিমাণে কভার করে, কিছুটা, মানে মহাভারত, কৌটিল্য, এইটুকুই কভার করে হচ্ছে তোমার ওপি গৌবার বইটা। আর বাকি সব আমি পড়াবো, বাকি সব বিভিন্ন জায়গা থেকে আমিই পড়াবো, দেখবে। কালকেই আমি তোমাদেরও ক্লাস নেব, নতুন স্টুডেন্টসদেরও সেই ক্লাসগুলো রাখবো, কারণ আমি ওদের দুটো ইউনিট একসাথে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো, নাহলে ওরা পারবে না। এই যে কনস্টিটিউশনালিজম, হ্যাঁ, এই টপিকটা আমি কালকেই তোমাদের পড়াবো, ম্যাম, কনস্টিটিউশন। গান্ধী সত্যাগ্রহকে আপনি পড়িয়ে দিয়েছেন? এই সত্যাগ্রহ বলছি, স্বরাজ, ওই স্বদেশী স্বরাজের কনসেপ্ট। স্বরাজ আলাদা করে আর কিছু বলিনি, আমার মনে হয়েছে বারবার ওই একই কনসেপ্টের পুনরাবৃত্তি হচ্ছে, সেজন্য স্বরাজের ওপর আমার মনে হয়েছে আলাদা ক্লাস নেওয়ার দরকার নেই। বুঝতে পেরেছো? আমার মনে হয়েছে, তবুও আমি ওই ক্লাসলেস সোসাইটি বলার ক্ষেত্রে আর স্বরাজ সম্বন্ধে বলেছে সেটা যদি একটু বলে দিতেন, মানে গান্ধীজির কথাকে কারা সাপোর্ট, যেমন ওই প্রশ্নে একটা পেয়েছিলাম যে কেসি ভট্টাচার্য স্বরাজ স্বরাজ নিয়ে কথা। সম্পর্কে কি বলেছেন। হ্যাঁ মানে, তো ওইটা জানা নেই কার। আচ্ছা ঠিক আছে, ক্লাসলেস সোসাইটি বলার ক্ষেত্রে স্বরাজ দিয়ে শুরু করে ক্লাসলেস সোসাইটি বলবো, ঠিক আছে। যেমন আমি এখানে বলছি যেটা, যে হচ্ছে সেকিউলারিজম, ফান্ডামেন্টাল রাইটস, এই যে এগুলো আছে, এই টপিকগুলো আছে। কনস্টিটিউশনালিজম মানে, কনস্টিটিউশনালিজম মানে কি জানো? কনস্টিটিউশনালিজম মানে হচ্ছে কনস্টিটিউশনের কি গুরুত্ব আছে, কনস্টিটিউশনের কতটা গুরুত্ব, ভারতীয় সংবিধানের কতটা গুরুত্ব, সংবিধানের মধ্যে কটা ফান্ডামেন্টাল রাইটস এর কথা বলা আছে, সংবিধানের প্রিয়াম্বেলে কি কি শব্দ উল্লেখ করা আছে, সেই শব্দের মানেগুলো কি। ঠিক আছে, এইগুলোও কিন্তু এর মধ্যে ইনক্লুডেড আছে, সোশ্যাল পলিটিক্যাল ফিলোসফি ইন্ডিয়ানের মধ্যে। এটা পেপার 1-এও খানিকটা আছে, পেপার 1-এও পলিটির মধ্যে পড়তে হয়, আবার পেপার 2 এর ক্ষেত্রেও কিন্তু এটা পড়তে হয় বা এটা জানতে হয়। ঠিক আছে, তো যাই হোক, এই পোর্শনটা আমি পড়াবো বিভিন্ন জায়গা থেকে। অনেক সময় উইকিপিডিয়ার আমি খুব সাহায্য নেই, কারণ আমার মনে হয় অনেক সময় দেখি যে উইকিপিডিয়া থেকে প্রচুর প্রশ্ন আসে। উইকিপিডিয়াটাকে যদি তুমি ডাউনলোড করে উইকিপিডিয়াটা পড়তে থাকো, অনেকগুলো প্রশ্ন সেখান থেকে কমন পাওয়া যায়। যেমন কনস্টিটিউশনালিজম উইকিপিডিয়া থেকে পড়াবো, ফান্ডামেন্টাল রাইটস উইকিপিডিয়া থেকে পড়াবো না, অন্য জায়গা থেকে পড়াবো, যেখানে যেটা বেস্ট আছে। হ্যাঁ, সেখানে এই জায়গাগুলো সেখান থেকেই পড়াবো। বাট বাকি এইটুকু পোর্শন কিন্তু মোটামুটি, যদিও নারদাস কোয়েশ্চেন টু কিং যুধিষ্ঠির এটা এর মধ্যে আসে না, মানে এটা এই গোপী গৌবাতে নেই, তবুও মহাভারত, কৌটিল্যর একটা সামগ্রিক ধারণা, হ্যাঁ, তুমি কিন্তু পেতে পারো অবশ্যই ওপি গৌবা থেকে। বা এনশিয়েন্ট ইন্ডিয়ান পলিটিক্যাল থট সম্পর্কে বা দণ্ডনীতি সম্পর্কে একটা সামগ্রিক ধারণা কিন্তু তোমার ওপি গৌবা থেকে পাওয়াই যায়, এটা আমরা দেখেছি। আর ওপি গৌবার বইটা কিন্তু আমাদের জন্য একটু সহজবোধ্যও বটে,
আমরা পড়েছি তো, আমরা জানি যে সহজ গদ্য। সো ইউনিট 7-এর জন্য একটাই বই কিনতে পারবো, বাকিটা আমি নিজে পড়াবো। সেটা হচ্ছে সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলোসফি ইন্ডিয়ান বাই তোমার ওপি গৌবা, ইন্ডিয়ান পলিটিক্যাল থট। এটা এখান থেকে দেখে নেবে। বাকি জায়গাগুলো, হ্যাঁ, এটাও রয়েছে যদি ওপি গৌবার মধ্যে। হ্যাঁ, স্বদেশী সত্যাগ্রহ, সর্বোদয়, এই টোটাল কনসেপ্টটা ওখানে রয়েছে। সোশ্যাল জাস্টিসের কনসেপ্টটা ওখানে রয়েছে, ওগুলো দেখে নিতে পারবে ওপি গৌবা থেকে। একটা বই আমি সাজেস্ট করলাম, ওপি গৌবা, বাকি কেনার দরকার নেই, আমি দেখিয়ে দেবো। এটা যেন কোথা থেকে পড়িয়েছি, ইউনিট 8টা, সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলোসফি ওয়েস্টার্ন। কোথা থেকে পড়িয়েছি, কোথা থেকে পড়িয়েছি তোমাদের? বললো, নিজেরাও ভুলে গেলে নাকি? প্লেটোর আইডিয়াল স্টেট, জাস্টিস, লক হবস, রুসো, সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি। কোথা থেকে পড়িয়েছি? ওয়েস্টার্ন পলিটিক্যাল থট বাই ওপি গৌবা। ওয়েস্টার্ন পলিটিক্যাল থট মানে ইন্ডিয়ান পলিটিক্যাল থট বাই ওপি গৌবা একটা আলাদা বই আছে, সেটা হচ্ছে ইন্ডিয়ান পলিটিক্যাল থট। ওয়েস্টার্ন পলিটিক্যাল থট বলে আরেকখানা মোটা বই আছে। ওই বইতে মোটামুটি সব তত্ত্ব কভার করছে, একটা দুটো ছাড়া সব থিওরি কভার করছে। সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলোসফি ওয়েস্টার্ন বাই ওপি গৌবা। ওপি গৌবা ওয়েস্টার্ন পলিটিক্যাল থট, ওয়েস্টার্ন পলিটিক্যাল থট বাই ওপি গৌবা। এই বইটা টোটাল ইউনিট 8কে কভার করে। আর দুটো, একটা আলাদা, যেগুলো আমার পড়ানো হয়নি, তোমাদেরকেও পড়াতে হবে। মাল্টিকালচারালিজম পড়তে হবে, ফেমিনিজমটা পড়তে হবে, নারীবাদটা পড়তে হবে। এগুলো ওপি গৌবাতে, হ্যাঁ, ওপি গৌবাতে নারীবাদটাও আছে, ফেমিনিজমটাও আছে, মাল্টিকালচারালিজমটা নেই। হ্যাঁ, সেটা আমি আলাদা জায়গা থেকে পড়িয়ে দেবো, যেটা নেই সেটা আমি আলাদা জায়গা থেকে পড়াবো। বাট টোটাল 80 to 90% সিলেবাস সোশ্যাল পলিটিক্যাল ফিলোসফি ওয়েস্টার্নের ওপি গৌবা ওয়েস্টার্ন পলিটিক্যাল থট থেকেই কভার করে। আর আমি যখন পড়াবো, আমি ওয়েস্টার্ন পলিটিক্যাল থটের বইটাই পড়াবো, অন্য জায়গা থেকে পড়াবো না। হলো ইউনিট 8। ইউনিট 9 লজিক, আইএম কপি। ইউনিট 9 লজিকের জন্য কোনো বইয়ের দরকার নেই এক্সট্রা, আইএম কপির বইটা দেখে নেবে, তাহলেই হয়ে যাবে। মোটামুটি 80% সিলেবাসকে কভার করে গেলেই লজিকে হয়ে যাবে, কোনো দরকার নেই। ইউনিট 8 লজিক, আইএম কপি তোমরা দেখে নেবে। এটা নিয়ে আমি আর নতুন করে কিছু বলছি না, কারণ একদম প্রথম থেকে সবই আছে। হ্যাঁ, ডিনোটেশন, কনোটেশন, ট্রুথ অ্যান্ড ভ্যালিডিটি, এই সিলেবাসটা ইয়েতেও আছে, নেটের পেপার 1-এও এই সিলেবাসটাই আছে মোটামুটি খানিকটা পরিমাণে। ঠিক আছে, তো লজিকে আমরা, হ্যাঁ, ইন্ট্রোডাকশন টু লজিক আইএম কপির বইটাই ফলো করব। আর ইউনিট 10, আমি কোনো বই ফলো করতে না করবো ইউনিট 10-এর জন্য, আমি যা দেবো তাই পড়বে, তাই বলবো মোটামুটি। ইউনিট 10-এর জন্য কোনো বই ফলো কেনার দরকার নেই, পাবে না কোনো একটা বইতে, কিচ্ছু পাবে না তুমি। লিগাল এথিক্স, মিডিয়া এথিক্স, মেডিকেল এথিক্স, এনভায়রনমেন্টাল এথিক্স, হ্যাঁ, এগুলো পাবে না তুমি কোথাও। দরকার নেই কোনো বই কেনার, কোনো বাংলা বই কেনারও দরকার নেই। হ্যাঁ, যদিও তুমি, আমি এখানে বলতে পারি পিটার সিঙ্গারের যে প্র্যাকটিক্যাল এথিক্সের বইটা আছে, খানিকটা পরিমাণে সেটা ঠিক আছে, পিটার সিঙ্গারের প্র্যাকটিক্যাল এথিক্স, বাট বাকি কোনো বই কেনার দরকার নেই। আমি এখান থেকে বিভিন্ন জায়গা থেকে যখন যে বিষয়টা পড়াবো সেই বিষয়ের পিডিএফ আমি দেবো, সেই জায়গা থেকে তোমরা অ্যাপ্লাইড ফিলোসফি কভার করবে টোটাল। প্রচুর কিছু আছে এর মধ্যে, ফিলোসফি অফ টেকনোলজি মানে এআই এর ইউজ, হ্যাঁ, হ্যাঁ, তারপরে সব আছে এখানে। ইকোলজি আছে, এনভায়রনমেন্টাল এথিক্স আছে, মেডিকেল এথিক্স আছে, প্রফেশনাল এথিক্স আছে, লিগাল এথিক্স আছে, মিডিয়া এথিক্স আছে। এবং এগুলো তো শুধু টপিক আমি বললাম, সাব টপিক গুলো তো আমি বললামই না। সাব টপিক গুলো তো ছেড়েই দাও, প্রচুর সাব টপিক আছে যেগুলো আমাদের পড়তে হবে। দরকার নেই ইউনিট 10-এর কোনো বই কেনার কোনো দরকার নেই আপাতভাবে। আমি বলে দেবো যখন যেটা পড়াবো, হ্যাঁ, আমি বলে দেবো এখান থেকে কোথা থেকে পড়তে হবে, তার পিডিএফ আমি দিয়ে দেবো। তাহলে তোমরা বই কিনতে হলে টোটাল কটা বই কিনছো, হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ। যদিও বইগুলোর দাম খুব বেশি না, এটা বলে দিলাম। লজিকের একটা বই, সোশ্যাল পলিটিক্যালের একটা বই, মানে হচ্ছে দুটো বই, সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলোসফি ইন্ডিয়ান 3 নাম্বার, 3টে বই, এটা হচ্ছে 4 নাম্বার বই, 4। এখানে একটা বই, ওখানে তো আর একটা কভার হচ্ছে 5টা, 6টা, দুটো ইউনিট মিলে একটা বই 6টা, 3 আর 4 নাম্বার ইউনিট মিলে একটা বই হচ্ছে 6টা, 6 নাম্বার হলো। এটা হচ্ছে 7টা, মানে টোটাল ক্লাসিক্যাল ওয়েস্টার্ন ফিলোসফি একটাই বই কভার করছে 7টা। যদি তোমরা কেউ চাও, ডাব্লিউটি স্ট্রেসের বইটা খুব কম দাম, 200 টাকা মতো দাম, কিন্তু খুব ভালো বই, 7টা। আর টোটাল ইন্ডিয়ান ফিলোসফি একটা বই হচ্ছে 8টা। এই 8টা বই তোমাকে গুলে খেয়ে পড়ে নিতে হবে, ধরো
আমি খুব সহজ করে দিলাম বিষয়টা, সেটা হচ্ছে এটা, যে এই 8টা বই তোমাকে গুলে খেতে হবে, তোমাকে পড়তে হবে। 8টা বই টোটাল, 8 বুকস। তা এই 8টা বই তুমি যদি গুলে খেতে পারো, হ্যাঁ, তবে তুমি একটা জায়গায় গিয়ে দাঁড়াতে পারবে না। তুমি স্টেবল হয়ে দাঁড়ালে, ধরো নেট সেটের পরীক্ষার জন্য তুমি এই 8টা বই পড়ে ফেলেছো। আমি একদম খুব সমস্ত স্টুডেন্টসদের জন্য পুরো বিষয়টাকে আমি সহজসাধ্য করে দিলাম। নো বেঙ্গলি বুক, সরিয়ে দাও বেঙ্গলি বুক, কিচ্ছু লাভ নেই তোমার। বাংলা বই পড়ে কিছু লাভ হবে না। আমি বাংলা বইকে ছোট করছি না। কেন ছোট করবো? কারণ এত ভালো ভালো টিচার্সরা সবাই বই লিখেছেন না, কিন্তু নেট সেটের জন্য কাজে লাগবে না এই বইগুলো। নেট সেটের জন্য যেটা কাজে লাগবে সেটা ইংরাজি বইগুলোই কাজে লাগবে। ইংরাজি বইতেই তোমাকে আসতে হবে। আর এই 8টা বইকে পড়ে ফেলতে হবে মোটামুটি ভাবে। লজিকের জায়গাটাকে যদি ছেড়েও দিই, আমার বোঝানোর উপরে ছেড়ে দিই, তাহলে 7টা বইকে তোমাকে পড়ে ফেলতে হবে। 7টা বই। সিডি শর্মার বইটা ইন্ডিয়ান, ওয়াই মেসি হচ্ছে ইয়ে বইটা। তারপর হচ্ছে এ ম্যানুয়াল অফ এথিক্স বাই যদুনাথ সিনহা, ইন্ডিয়ান এথিক্স অ্যান্ড ওয়েস্টার্ন এথিক্স মোটামুটি কভার করছে, দু একটা জায়গা ছাড়া। তারপর হচ্ছে এনপি তিওয়ারির বইটা কভার করবে, কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোসফি বাই বাসন্ত কুমার লাল তুমি কভার করবে। ওয়েস্টার্ন পলিটিক্যাল থট, ইন্ডিয়ান পলিটিক্যাল থট উপি গৌবা কভার করলে মোটামুটি ভাবে একটা স্টেবল পজিশনে এসে তুমি দাঁড়াবে। তো বলো তো, আমি কি তোমাদের বোঝাতে পারলাম? মানে যতটুকু অংশ বললাম, তোমরা কি বুঝতে পারলে কিছু? কোনো একটা সামগ্রিক আইডিয়া জিজ্ঞাসা করছি যে তোমাদের হলো কি না। ইতিকা বলছে হ্যাঁ ম্যাম হলো। বাকিরা একটু বলো শুনি, নতুন স্টুডেন্টসরা বলো। ম্যাম, ওই ওই জায়গাটা একটু বলবেন, ওই ডাব্লিউপি স্পেসের যে বইটা পুরো নামটা? ডাব্লিউটি স্ট্রেসের বইটা দেখো নরোত্তম, নতুন গ্রুপে আমি লিংক দিয়েছি বইটার, ওই লিংকে গিয়ে বইটা ক্লিক করে একবার দেখে নাও তো। কি যেন বইটার নাম, এখন আমার মনে পড়ছে না, পাশে মোবাইলটাও নেই। কি, কি যেন বইটার নামটা, পুরোটা একটু দেখো তো, আমি দুদিন আগে লিংক দিয়েছি বইটা। হ্যাঁ ম্যাম। হ্যাঁ, রিয়া বলছে হ্যাঁ ম্যাম। এই হচ্ছে কথা, বুঝলে? এইগুলো বই যদি তুমি গুলে খেয়ে পড়ে ফেলতে পারো, তবে তুমি ভাববে যে তুমি কোয়ালিফাই করে যাবে। আর এই বইগুলো পড়তে গেলে মোটামুটি ভাবে 1.5 থেকে 2 বছর সময় লাগে, যদি তুমি থরলি পড়তে চাও, থরলি জানতে চাও। বই তো এক একটা এত মোটা মোটা বই, টোটাল ইন্ডিয়ান, টোটাল ওয়েস্টার্ন, টোটাল এথিক্স, টোটাল সোশ্যাল পলিটিক্যাল ফিলোসফি, আমি ভালো ভালো বইয়ের নাম তোমাদের বললাম। একদম বেস্ট বেস্ট, যেখান থেকে তুমি প্রশ্ন কমন পাবে এরকমই বইয়ের নাম বললাম। আমি অনেকদিন ধরে পড়িয়ে পড়িয়ে সার্ভে করে করে ছেকে 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 বইগুলোকে বার করেছি, ধরো ছেকে বার করা বই আমি তোমাকে বললাম, এগুলো পড়তে হবে। এগুলো পড়তে গেলে, হ্যাঁ নো ডাউট, একজন টিচারের শরণাপন্ন হলে ভালো। তার কারণ হচ্ছে এটা, তিনি তোমাকে গাইড করে দিলে, তিনি যখন বলে 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 দেবে না তোমার সামনে, যখন আমি যখন ক্লাস নেব সাপোজ ধরো, আর তোমরা যখন সামনে থাকবে, হ্যাঁ তোমরা, হ্যাঁ এ ক্রিটিক্যাল হিস্ট্রি অফ গ্রিক ফিলোসফি বাই ডাব্লিউটি স্টেস, একদম এ ক্রিটিক্যাল হিস্ট্রি অফ গ্রিক ফিলোসফি বাই ডাব্লিউটি স্টেস। আমি বলবো যে এই বইটা কিনে নাও, তোমাদের জন্য হেল্পফুল হবে। এইবার বলো, এত কিছু আমি তোমাদের বললাম, এত কিছু আমি তোমাদের বোঝালাম, যে এই হচ্ছে টোটাল সিলেবাস। তোমার মনে হয় যে এই সিলেবাসটা, তোমাদের কি মনে হয় নর্মাল সাধারণ বুদ্ধিতে কি বলে যে এই সিলেবাসটা 3-4 মাস 6 মাসের সিলেবাস? এটা কি আছে এক একটা বইতে? আমার, আমি যখন ধরে ধরে পড়াই, আমিও মাঝে মধ্যে ধরো খেই হারিয়ে ফেলি এরকম ব্যাপার, যে আমি কি পড়াচ্ছি, কোথায় থেকে শুরু করেছি, কোথায় চলে যাচ্ছি। নদীর মতো বয়ে 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 ধরে চলে যাচ্ছি, এমন বড় সিলেবাস। ঠিক আছে, কোনোভাবে কেন, মানে কিছু ভাবেই ধরো সম্ভব না, কোনোভাবেই হবে না এটা। সত্যিই তাই ইতিকা, কোনোভাবেই হবে না। এই হচ্ছে টোটাল সিলেবাস তোমাদের নেট সেটের পেপার 2 এর। সেটা তোমাকে পড়তে হবে, পেপার 2 এর টোটাল টোটাল সিলেবাসটা। আমি সিলেবাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। একটা জিনিস বলবো, যে যদি তোমরা এই বইগুলোকে কিনে নিতে পারো, ক্লিয়ার, আর তার সঙ্গে যদি ধরো আমার ক্লাস রেকর্ডিং গুলো যদি তোমার কাছে অ্যাভেলেবেল থাকে সব সময়ের জন্য, ঠিক আছে, তাহলে তোমাদের ক্ষেত্রে সুবিধাটা এটা হবে যে ক্লাসের রেকর্ডিং গুলো কান দিয়ে শুনবে, আর সামনে বইটা থাকবে। এই দুটো যদি একসাথে হয়, তাহলে তোমার পড়াশোনা করার জন্য যে পথ চলাটা, সেই পথ চলাটা অপেক্ষাকৃত সহজ হয়। মানে আমার স্টুডেন্টসরা এটা ভালো করে বলতে পারবে, যে তোমরা একটুখানি বলো তো যে এই মেথডটা অবলম্বন করলে কি অপেক্ষাকৃত বিষয়টা সহজ হয়, যে ক্লাস রেকর্ডিং, বারবার করে ক্লাসগুলোকে শুনছি, এবং তার সাথে সাথে আমার সামনে বইটা আছে, আমি বইটা দেখছি। কারণ আমি যখন পড়াই তখন আমি বইয়ের লাইন ধরে ধরে পড়াই,
হ্যাঁ, আমি কখনো জাম্প করি না জিনিস, ধরো মোটামুটি ভাবে বইয়ের লাইন ধরে সুইটি বলছে যে একদম ম্যাম, মানে এই প্রসেস যদি তুমি অবলম্বন করো, হ্যাঁ, তাহলে কিন্তু এই পথ চলাটা তোমার জন্য সহজসাধ্য হবে, যেটা তোমার ম্যাম একার হতে পারে। ওই হ্যাঁ, ডব্লিউপি ওই এ ক্রিটিকাস, এ ক্রিটিক্যাল সার্ভে অফ গ্রিক ফিলোসফি। না ওই মানে ওই বইটা তো পড়িয়েছেন ম্যাম, মানে আমি ফলো করি আপনার ওই ওয়াই মেসিটা, ওইটাই তো সেটাই পড়ানো হয়েছে। পড়িয়েছি, কিছু কিছু জায়গায় আমি ডাব্লিউটি স্ট্রেসও পড়িয়েছি, কিন্তু কি হয় বলতো, ডাব্লিউটি স্ট্রেস যদি আমি ধরে পড়াতে যাই না, মিনিমাম 4 থেকে 5 মাস থেকে 6 মাস সময় লাগবে শুধু ডাব্লিউটি স্ট্রেসের বইটা কমপ্লিট হতে, বুঝলে? আচ্ছা ম্যাম। মানে আমার খুব ইচ্ছা, আমার খুব ইচ্ছা যে ডাব্লিউটি স্ট্রেসটা আমি পড়াই, খুবই ইচ্ছা ধরো, কারণ প্রশ্ন ডাব্লিউটি স্ট্রেস থেকেই আসে গ্রিক ফিলোসফি। ম্যাম তাহলে এবার কি পড়াবেন ম্যাম এই বইটা? দেখি আমি মানে এটা আমি চেষ্টায় আছি যে এইবারের জন্য আমি ডাব্লিউটি স্ট্রেস ফলো করব। প্রতি বছরে তো খানিকটা করে পড়ানোর ধরন চেঞ্জ হয়ে যায়, ধরো প্রতি বছরই নিজেকেও আপডেট করতে থাকি, ধরো পড়াশোনার ধরন চেঞ্জ হয়ে যায়। তুমি দেখবে যে আগে 3 বছর আগে আমি যেরকম ক্লাস নিয়েছি তার ধরন খানিকটা চেঞ্জ হয়ে গেছে এখন। তুমি যদি ক্লাস রেকর্ডিং গুলো শুনতে থাকো পরপর বুঝতে পারবে। এই জন্য এবার আমি ঠিক করেছি যে ডাব্লিউটি স্ট্রেসের বইটা পুরো কভার করিয়ে দেবো, একদম সেই প্রথম থেকে, মানে থেলস থেকে শুরু করে প্লেটো অ্যারিস্টটল অব্দি। এটা আমার চিন্তায় রয়েছে, ধরো চিন্তায় রয়েছে, কিন্তু কার্যক্ষেত্রে কতটা আমি ফলপ্রসূ করতে পারবো সেটা তো আমাকে দেখতে হবে না, কারণ আমার তো টার্গেটও আছে না, সিলেবাসটাকেও তো কমপ্লিট করতে হবে, এটাও তো একটা বড় বিষয়। যদি করি তাহলে তোমাদের বলবো। ম্যাম ইউনিট 5-এর কোন বুকটা কিনবো? ইউনিট হ্যাঁ ফাইভটা ম্যাম, কি আছে বললাম বলো? থেকে শুরু করে একদম মানে পি সক্রেটিস আপনি ওই ওয়াই মেসি ধরেই পড়িয়েছেন। হ্যাঁ হ্যাঁ, ওয়াইবেসি ধরেই পড়িয়েছি। সহজবোধ্য হয়েছে, তবুও তো হ্যাঁ, কত ক্লাস নিতে হয়েছে বলো, তাই না? প্রচুর ক্লাস, প্রচুর বাপরে বাপ। ক্লাস, প্রচুর ক্লাস, প্রত্যেকটা আলাদা আলাদা টপিক, থেলস, অ্যানাক্সিমেন্ডার, অ্যানাক্সিমেনিস, আয়োনিয়াস, পিথাগোরাস, হেরাক্লিটাস, ডেমোক্রিটাস, তারপরে প্রোটাগোরাস, তারপরে জর্জিয়াস, তারপরে সক্রেটিস, তারপরে প্লেটো, তারপরে অ্যারিস্টটল, মানে টোটাল 4-5 মাসের এটাই হচ্ছে ইউনিট ধরো। 4-5 মাস সময় লেগে যাবে টোটাল এই ইউনিটটা কমপ্লিট হতে, শুধু এইটুকু জায়গা। তাহলে কি বলবো তুমি বলো, আমি বা কি করি বলো? আমারও তো কোনো উপায় নেই, তাই নয় কি সালমা, বলো তো? এর আর তো কোনো শর্টকাট ওয়ে নেই, হ্যাঁ ম্যাম, হ্যাঁ একদম। এর কোনো শর্টকাট ওয়ে নেই, কি করবো? হ্যাঁ, ইউনিট 5-এ কি আছে এখনই বললাম, ইউনিট 5-এ কোন ইউনিটটা আছে দেখো তো। কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোসফি আছে বাসন্ত কুমার লাল। বাসন্ত কুমার লাল, ওই তো বলে দিল, কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোসফি বাই বাসন্ত কুমার লাল। ওটা পড়তে গিয়েও মোটামুটি চক্কর খেয়ে গেছে ধরো, তাই নয়? তাই নয় কি, এতদিন ধরে কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোসফি ক্লাস করছি, তো ওই কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোসফি শেষ হয় না, অদ্ভুত ব্যাপার। ঠিক আছে, অদ্ভুত ব্যাপার, পড়েই যাই, শেষ হয় না, এত টপিক ধরো। কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোসফি বাই বাসন্ত কুমার লাল আর ইন্ডিয়ান পলিটিক্যাল থট বাই ওপি গৌবা, এই দুটো বইকে কাছাকাছি পাশাপাশি রাখলে তোমার সিলেবাস গুলো মোটামুটি কভার হতে পারে। তবুও 3-4টে ইউনিট এখানে নেই, 3-4টে পোর্শন টপিক এখানে নেই, সেটা অন্য জায়গা থেকে পড়াতে হবে। ভীমা ভয়, এগুলো, এই টপিকগুলো, তিরুভাল্লুর, এগুলো নেই, এগুলো পড়তে হবে অন্য জায়গায়। এবার বলো, আর কার কি প্রশ্ন বলো, বলো, নতুন স্টুডেন্টসরা অনেকে আছো, মানে কিছু কি আজকের ক্লাসটা থেকে তোমাদেরকে আইডিয়া দিতে পারলাম নাকি বলো, আর কারোর কোনো প্রশ্ন থাকলে সেটাও বলো। এই 7টা বই কিনে নাও, এই 7টা বইয়ের দাম খুব বেশি না, ঠিকই। রুবি, পড়াশোনাটা ছেড়ে না, এই বছরটা খুব ইম্পর্টেন্ট কিন্তু, এই বছরটা খুব ইম্পর্টেন্ট রুমি, সারা বছর পরিশ্রম করে এসে এখন পড়া পড়া ছেড়ো না। ম্যাম আসলে কি বলুন তো ম্যাম, আমার প্রচন্ড যন্ত্রণা বেড়ে গেছে। এবার আমি বসতে পারছি না, 5 মিনিট বসছি তো ঘন্টার পর ঘন্টা যন্ত্রণায় কান্নাকাটি চলছে ম্যাম। এই পারছি না। তার উপর দিয়ে ধরুন সংসার তো করতেই হচ্ছে না। সে তো মানে বটেই। ওদের তো, হ্যাঁ এবারে ছোট ছেলে থাকলে যা হয়। এই বছরটা খুব ভাইটাল বাড়িতে, রুমি, খুব হ্যাঁ ভাইটাল। বাড়িতে তো কেউ থাকছে না। ওই টাইমটা ছেলের পিছনে দিতে গিয়ে আমার ওর ওর সঙ্গে টানাটানিতে আমার এত টান লাগছে ঘাড়ে না, বুঝলাম। সারাদিন অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর তার মধ্যে এখন এই আমার শ্বশুর মশাইও মাঝে মধ্যে একটু অসুস্থ হয়ে পড়ছেন। এবার তিনি আমার বিপদে, আমার গল ব্লাডার স্টোনের অপারেশনের সময় আমাকে দেখেছেন। আমাকে তো এবার তো আমার পালা, দেখতে তো না না, হবে। সে তো বটেই, অবশ্যই করতেই তো হবে, তুমি ছাড়া। এবার ঘাড়ে ব্যথা হোক আর যাই হোক করতে তো হবেই। তা তো বটেই।
আচ্ছা দাঁড়াবো, রুমির সাথে পরে কথা বলছি, কারণ রুমির সাথে গল্প করতে বসলে তাহলে ক্লাসটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, এইবার বলো, বাকিরা বলো এবার, যে হচ্ছে যে খানিকটা পরিমাণে সিলেবাস সম্পর্কে, বই সম্পর্কে আইডিয়া দিতে পারলাম কিনা সেটা বলো। এইবার আমার কাজ কিছু না, আমি অনেক কিছু জানলাম, শিখলাম, শিখছি মনে হচ্ছে। সত্যি মানে আমার নিজের নরোত্তম এটা মনে হয় আমি কিছুই জানি না। আমার মাঝে মধ্যে নিজেকে মনে হয় যে আমি কি পড়লাম এতদিন, কি পড়ালাম এতদিন, কিছুই তো জানতে পারলাম না, আবার কি জানছি নতুন নতুন ভাবে। এটা আমারও সবসময় মনে হয়, তো তোমাদের মনে হবে, এটাই খুব স্বাভাবিক। হ্যাঁ, তার জন্য আমি এটা বলছি যে থরলি যেটা মনে হচ্ছে যে তুমি জানো, হ্যাঁ সেটা জানো না, কেউ কিছু বলবে ম্যাম, না। হ্যাঁ বলো অর্পিতা। বলছি যে আপনি তাহলে প্রথমে কোন টপিকটা দিয়ে শুরু করবেন বা কোন ইউনিটটা দিয়ে শুরু করবেন যদি একটু বলেন। দুটো ইউনিট পড়াবো একসাথে। হ্যাঁ, একটু বলে দিলে ভালো হয়, সেই বইগুলো তাহলে একটু আগে কিনতে পারি। একটু ভেবে নিই, একটু ভেবে নিয়ে একটু একটু ভেবে নিই একটু, হ্যাঁ, গুছিয়ে নিই পুরো বিষয়টাকে নিজের মতো করে। ঠিক আছে। আসলে আসলে ম্যাডাম, পিএসসির পরীক্ষাটা তো প্রায় সামনে। তো আমি ভাবছিলাম, ব্যক্তিগতভাবে আমি ভাবছিলাম যে হ্যাঁ ইন্ডিয়ান অবশ্যই, ওয়েস্টার্ন এই দিকটা শুরু অবশ্যই আমি করে। ইন্ডিয়ান ওয়েস্টার্ন আগে করব। এটাও ইন্ডিয়া, এটা নিয়ে বলার কিছুই নেই। ইন্ডিয়ান ওয়েস্টার্ন আমি আগেই করব, তার কারণ হচ্ছে পিএসসির পরীক্ষা আছে সামনে, সমস্ত স্টুডেন্টসদের কথা ওই ভাবতে হবে। সিলেবাস, হ্যাঁ ওই সিলেবাসটা রিলেটেড একটু কভার হলে একটু সুবিধা হয়, কারণ ওই বিষয়টাও তাহলে পড়াটা আমাদের হয়ে যায়। একদম 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 ঠিক বলেছো কথাটা, একদমই ঠিক বলেছো, এটা আমি নিজেও ভেবেছি যে প্রচুর হুম। এসএলএসটি স্টুডেন্টস যারা আমাকে মেসেজ করছে যে ম্যাম এসএলএসটির জন্য পড়বো, তাদেরকেও আমি গ্রুপে ঢুকিয়ে আগে প্রথম ইন্ডিয়ান অ্যান্ড ওয়েস্টার্ন পোর্শনটাকে কমপ্লিট করিয়ে দেবো। আর বিশেষ করে হুম। ইন্ডিয়ানের ন্যায় বৈশেষিক দর্শন। আর আজকেই ক্লাস আমি আপলোড করে দেবো অ্যাপে। আজকেই ক্লাস মানে কিছু ক্লাসেস আমি অ্যাপে আপলোড করব, ইনক্লুডিং আজকে থেকে ক্লাস শুরু হলো, আজকে একটুখানি আমি ভেবে নিই, একটু চক আউট করে নিই যে কিভাবে কিভাবে পরপর এগুলো সুবিধা হবে। অর্পিতা এমন ভাবেই মাথায় থাকবে পুরো বিষয়টা, যাতে পিএসসি সিলেবাসটাকে আগে কভার করে যায়, এটা আমার মাথায় হ্যাঁ, থাকবে। আর ম্যাডাম বলছি কি কি বার আর কি ক্লাস মানে নেবেন, বা রাত্রেবেলা করে তো নেবেন শুনেছি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। রাত্রিবেলা করেই নেবো। হ্যাঁ রাত্রিবেলা করেই নেবো। অ্যাপে রেকর্ডেড ক্লাসও থাকবে, অ্যাপে লাইভ ক্লাসও থাকবে, ঠিক আছে। লাইভ ক্লাসও যেমন হুম। হবে, তার সাথে সাথে প্রতি মাসে একটা করে রেকর্ডেড ক্লাসের একটা ইউনিটে রেকর্ডেড ক্লাসগুলোও যাবে। ঠিক আছে, যাতে তোমাদের তাড়াতাড়ি একটুখানি কভার হয়ে যায় ধরো। ক্লিয়ার অর্পিতা আমি কি হ্যাঁ, বলছি? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হুম, লাইভও হ্যাঁ। হবে ধরো, তার সাথে হ্যাঁ, কিছু প্রি রেকর্ডেড ভিডিও অ্যাপে আপলোড হতে হতে থাকবে, যেমন আজকে রাতেই আমি আপলোড করে দেবো। আচ্ছা, আচ্ছা। বলছি ম্যাডাম, তাহলে অ্যাপে যদি ক্লাস, এটা তো আমরা তো হোয়াটসঅ্যাপ গ্রুপে আছি, অ্যাপটাও আমার কাছে আছে, কিন্তু অ্যাপে তো আমি মানে যে কোনো ইয়ে দেখতে পারবো না, না ওখানে তো পেমেন্টের ব্যাপারটা আছে, তাহলে ওখানে হ্যাঁ, কি আলাদা এখানে করে আমাকে এখানে পেমেন্ট? আগের বারের মতো আমি আমি অনেক ভাবনা চিন্তা করে ওই একই জিনিস রেখেছি। যদিও আমার বারবার মনে হচ্ছে যে একটু ক্লাসের টাইম লেন্থটা বাড়িয়ে দিলে ভালো হয়, তবুও আমি আবারও 1.5 বছরেরই কোর্স হিসাবে এখন রাখছি। হ্যাঁ, পরে হয়তো 3-4 মাস আরো বাড়িয়ে দিতে হতে পারে যদি আমার সিলেবাসটা কমপ্লিট না হয়, তবুও 1.5 বছরের কোর্স হিসাবে রাখছি। পার মান্থ ফিজ রাখছি সবার জন্য, যেটা আগেও ছিল এখনো তাই থাকবে, পার মান্থ ফিজ 1,000 টাকা করেই থাকবে। হ্যাঁ, আর কেউ হ্যাঁ, যদি মনে অ্যাট এ টাইম, হ্যাঁ সমস্ত কোর্স সে একবারে নিতে চায়, হ্যাঁ তাহলে সে অ্যাট এ টাইম সমস্ত কোর্সটা একবারেও সে নিয়ে নিতে পারে। আর তার সেখানে হ্যাঁ, এটা তো ওই, জানি। হ্যাঁ বলো। হ্যাঁ, এই বিষয়টা জানি, আপনি বলেছিলেন এই বিষয়টা। এবার হচ্ছে যে আমার আমার কথা হচ্ছে, আমরা যে রেকর্ডেড ক্লাসটা দেখবো, সেটা হ্যাঁ, কোথায় দেখবো? এই অ্যাপে দেখবো নাকি আমি আপনি বলবো অ্যাপে হোয়াটসঅ্যাপ যাবে, গ্রুপেই দিয়ে দেবেন? অ্যাপে গিয়ে একটা নির্দিষ্ট কোর্স থাকবে, সেই নির্দিষ্ট কোর্সে যখন তুমি পেমেন্ট করবে, সেই পেমেন্টের মিনিটে সঙ্গে সঙ্গে তোমার কাছে ক্লাসগুলো খুলে যাবে, ওপেন হয়ে যাবে। কথাটা বুঝতে পেরেছো অর্পিতা? আচ্ছা, সঙ্গে আচ্ছা, সঙ্গে আচ্ছা। তোমার কাছে ক্লাসগুলো হুম, ওপেন হয়ে তারপর। যাবে, সেই ক্লাসগুলো তুমি সবসময় অ্যাক্সেস করতে পারবে, সবসময় অ্যাক্সেস আচ্ছা, করতে আচ্ছা, পারবে ওই ঠিক ক্লাসগুলো। ঠিক আছে, বুঝতে পেরেছি। সব সময় তুমি ওখানে বুঝতে অ্যাক্সেস করতে পেরেছি। পারবে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, করো, মানে এইভাবেই করো। এই যে আমাদের এই যে নেট সেটে যে ব্যাচ 3 যেটা চালু হচ্ছে, নতুন ব্যাচ, তারপরে এইটা দিয়ে অ্যাপে একটা নতুন ব্যাচ খোলা হবে, তাই তো? একদম ওইটাতে গিয়ে এক্স্যাক্টলি, পেমেন্ট আমরা তাতে যেমন করে যেমন তাতে একটা নতুন ব্যাচ খোলা হবে, ভাবে করতে সেইখানে পারি। গিয়ে আমি লিঙ্ক দিয়ে দেবো তোমাদের আজকে রাত্রিবেলায়। ঠিক আছে, সঙ্গে সঙ্গে ওখানে যখন তুমি মান্থলি আচ্ছা, পেমেন্ট করলে বা যাই পেমেন্টই করলে, সঙ্গে সঙ্গে তোমার কাছে ক্লাসগুলো খুলে যাবে। ঠিক আছে, আচ্ছা। সেখানে আর আমরা যে ওইখানে ক্লাসগুলো করছি সেটা ওখানে আপলোডেড থাকবে। শোনো, আমি যে ও, লাইভ ক্লাস, সেগুলো ওখানে যেমন আপলোডেড থাকবে, তেমনি ভাবে তার সাথে সাথে প্রি রেকর্ডেড কিছু ভিডিও ওখানে আপলোডেড থাকবে। এইরকমই লাইভ ক্লাস ওখানে আপলোডেড থাকবে, ইউনিট ধরে ধরে, টপিক আচ্ছা, ধরে ধরে। বুঝতে পেরেছো? যাতে আমি এইরকমই চেষ্টা করব যে খুব তাড়াতাড়ি যেন আগে ইন্ডিয়ান আর ওয়েস্টার্ন পোর্শনটাকে কমপ্লিট করে দেওয়া যায়, আমার সেই চেষ্টাই থাকবে। হ্যাঁ ওটা তো অনেক দুটো হিউজ বিষয়। অনেকটা বড়।
অনেকটা বড় বিষয়। হ্যাঁ। আর তার সাথে যদি ছোটখাটো অন্য ইউনিটের ক্লাস নেওয়া যায়, ইন্ডিয়ান পলিটিক্যাল থট বা অন্য কোনো কিছু, সেটা আমি দেখে নেব। একদম তুমি দেখবে যে অ্যাপে, তুমি দেখবে তোমাদের সুবিধা হবে এটাই, প্রত্যেকটা ইউনিট ধরে ধরে টপিক ধরে 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 সাব টপিক ধরে ধরে ওইভাবেই ক্লাসগুলোকে ভাগ করা থাকবে, শেডিউলে ভাগ করা থাকবে ওইভাবেই ক্লাসগুলো। ওই রকম ভাবে যখন দেখবে তোমরা, তখন তোমাদের কোনো অসুবিধেই হবে না। যারা ধরো এই যারা আগের নেটের কোর্সটায় আছো, সালমা, তোমাদের ক্লাসগুলো দেখতে কোনো অসুবিধা হয় অ্যাপে? না ম্যাম, একদমই নয়, খুব সুন্দরভাবে দেখা যায়। পরপর পরপর ইউনিট অনুযায়ী? ইউনিট প্লাস সাব টপিক দুটোই। একদম সাব টপিক অনুযায়ী, কোনো অসুবিধা হয় না। ওই রকম ভাবেই সমস্ত ক্লাসগুলো ইউনিট বেসিসে দেওয়া থাকবে। হ্যাঁ, প্রি রেকর্ডেড ভিডিওও থাকবে এবং তার সাথে সাথে লাইভ ক্লাসগুলো ওর মধ্যে ইনক্লুডেড হতে হতে থাকবে। ব্যাস, তাহলেই তো মোটামুটি তোমাদের সিলেবাস কভার হয়ে গেল। আর টোটাল কোর্সটা লাইফ টাইম অ্যাক্সেস থাকবে, এইটুকু আগে বলে দিই। টোটাল কোর্সটা লাইফ টাইম অ্যাক্সেস থাকবে। হ্যাঁ, যারা টোটাল কোর্স কমপ্লিট করবে তারা লাইফ টাইম কোর্সটাকে অ্যাক্সেস করবে, কোনো অসুবিধা নেই। বলো, আর কার কোন প্রশ্ন আছে বলো, শুনি, ম্যাম উত্তর করে সেখানে দিই। কি রেকর্ডেড ক্লাসই বেশি থাকবে না লাইভ ক্লাসও থাকবে ম্যাম? লাইভ ক্লাস তো দেখ কিরকম হতে থাকে ওরাই জানে। ধরো লাইভ ক্লাসও থাকবে, রেকর্ডেড ক্লাসও থাকবে, কারণ এই দুটো একসাথে না থাকলে পরে, ঠিক আছে, তুমি শেষ করতে পারবে না। হ্যাঁ, লাইভ ক্লাসও থাকে আমাদের প্রতি সপ্তাহে। কটা করে লাইভ ক্লাস হয় সালমা, সুইটি, কটা করে লাইভ ক্লাস হয় আমাদের? রোজ তো দুটো করে হয়, দুবেলা, মানে দুপুরে প্লাস রাতে। মাঝে মধ্যেই সেই সেই না, যদিও তোমরা পেপার 1 পড়ো বলে সেটা হচ্ছে, যারা পেপার 2 পড়ে তাদের ক্ষেত্রে সেটা হবে না। ঠিক আছে, মিনিমাম তো 3 দিন তো থাকেই, ধরো 3 থেকে 4 দিন, কম করে বললাম, ধরো 3 থেকে 4 দিন তো লাইভ ক্লাস হতেই থাকে। পেপার 1টাকে তো বাদই দিলাম, পেপার 1টা পরে বলবো। পেপার 1টা আজকে বলছি না, ওরা পেপার 1 করে বলে ওরা বলছে যে দুপুর রাত্রিবেলা ক্লাস থাকে। ঠিক আছে, কিন্তু লাইভ ক্লাস অবশ্যই অনেক অনেক কি হয়, ধরো লাইভ ক্লাসও থাকবে, রেকর্ডিং ক্লাসও থাকবে, নাহলে শেষ করা যাবে না ইউনিট। বলো আর কি, বলো আর কার কি কোয়ারি আছে বলো। কারোর কোনো বক্তব্য, কারোর কোনো কোয়ারি? ম্যাম, আমি একটা প্রশ্ন নিয়ে একটু জিজ্ঞেস করবো। কোন প্রশ্ন? মানে এই পরীক্ষার না এমনি একটা পড়তে গিয়ে একটা অসুবিধা হচ্ছে কি যে বলো? পরমাণুগুলো গুণগত দিক থেকে তাদের মধ্যে ডিফারেন্স আছে ন্যায় বৈশেষিক মতে। মানে বিভিন্ন পরমাণুগুলোর মধ্যে গুণগত দিক থেকে ডিফারেন্স আছে। হ্যাঁ, আর ঠিক। পরিমাণগত ডিফারেন্স আছে এরা বলেছে। হ্যাঁ, পরিমাণগত কারা বলছে? ওরা গ্রিকরা কি পরিমাণগত গ্রিকরা। বলছে? গ্রিকরা, দাঁড়াও আরেকবার দেখে নিই। কোয়ালিটির দিক থেকে ডিফারেন্সেস আর কোয়ান্টিটির দিক থেকে ডিফারেন্স। হ্যাঁ। কোয়ালিটিটা হ্যাঁ বুঝছি, ওটা ওটা হচ্ছে গুণগতই হবে ন্যায় বৈশেষিক, কিন্তু হ্যাঁ, আর আহ, পরিমাণগত হচ্ছে না, তোমার হচ্ছে ওই হচ্ছে মানে গ্রিক, ডেমোক্রিটাস, লিউকিপাস, এরা। ডেমোক্রিটাস, হ্যাঁ ম্যাম। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, পরিমাণগত তো গ্রিকদের মধ্যে দুজনেই তো শুধুমাত্র পরমাণুর কথা বলেছেন। একজন হচ্ছে লিউকিপাস, যাকে পরমাণুবাদের জনক বলা হয়, আর আর একজন হলেন তোমার ইয়ে ডেমোক্রিটাস তারপরে। হুম। হ্যাঁ, তারা ন্যায় বৈশেষিকের বিপরীত কথাটা বলেছেন। আচ্ছা। হ্যাঁ, ওটাই বলেছেন তারা, তুমি ঠিকই ধরেছো। আর গুণগতটা বলেছে হচ্ছে ইয়েরা। আর এরা ন্যায় হ্যাঁ, এরা হচ্ছে পরিমাণের কথা বলেছে। বলো, আর কার কি বক্তব্য বলো, বলো, আর কার কি জানার আছে বলো পুরো বিষয় সম্পর্কে। নতুন ভাবে শুরু করছি, একদম প্রথম থেকে শুরু করছি, কিন্তু কেউ যদি মনে করে এখনো, হ্যাঁ, যে হচ্ছে যে পুরো কোর্সটা আমি একবারে নেব, আমি আমার সময় মতো করে পুরো বিষয়টা শুনবো, হ্যাঁ, সেটা পসিবল হতে পারে। হ্যাঁ, সেটার জন্য আরেকটা কোর্সে আমি তাদেরকে অ্যাক্সেস দিয়ে দেবো, যেখানে মোটামুটি ভাবে 70% ক্লাসেস তারা পেয়ে যাবে। ধরো সেই কোর্সের মধ্যে 70% ক্লাসেস তারা পাবে, যারা টোটাল কোর্সটাকে একবারে নিয়ে নিতে চাইবে তাদের জন্য ওইটা থাকবে। ঠিক আছে, আর মান্থলি পেমেন্ট যারা করবে তাদের জন্য সম্পূর্ণই আলাদা একটা কোর্স থাকবে, যাদের একদম মান্থলি মান্থলি প্রত্যেকটা ক্লাস পরপর পরপর আসবে। আর যারা পুরো পেমেন্টটা করে নেবে, তারা একসাথে টোটাল কোর্সটাকে পাওয়ার ক্ষেত্রে তাদের সুবিধা হবে, টোটাল কোর্সটাকে তারা নিতে পারবে একসাথে। তবুও তাদের লাইভ ক্লাস করা সমস্ত কিছু তাদের চলতে থাকবে, কোনো অসুবিধা নেই। বাট তার সাথে সাথে পুরো কোর্সটা তারা একবারেও পেয়ে যাবে। মানে পুরো কোর্সটা একবারে পাবে না, প্রায় ধরো 60 to 70% ক্লাসেস তারা সেখানে পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না, তারা যদি চায়। ম্যাম, হ্যাঁ বলো। বলছি যে আমরা
আমরা তো নেট সেটের স্টুডেন্ট, মানে ধরুন নেট সেট রিলেটেড পড়াশোনা করব। এবার পিএসসির তো প্রায় মানে 50% তো এখানে কভার হয়ে যাবে। আর আপনার আমি অ্যাপে দেখেছি যে সাইকোলজি আর ফিলোসফি অফ রিলিজিয়ান এর মানে ক্লাসগুলো এক্সট্রা ভাবে কেনা যাবে। হুম, কিন্তু ওই সোশ্যাল পলিটিক্যাল দিয়ে ফিলোসফির দেবো, ওপরে যদি আপনি এরকম দিয়ে দেবো, করেন তাহলে খুবই সুবিধা হয়। একদম একদম দিয়ে দেবো। সোশ্যাল পলিটিক্যালটা আলাদা হ্যাঁ, করে দিয়ে দেবো। সোশ্যাল পলিটিক্যালটা যদি ওইভাবে পাওয়া যায় তাহলে আমাদের আর এক্সট্রা করে পড়তে হবে না না, না ওইখান না, থেকেই পেয়ে যাবো। একদম। এইটা হ্যাঁ, মানে সাইকোলজিটাও আছে, ফিলোসফি অফ রিলিজিয়ানটাও আছে হ্যাঁ দেখেছি, আর লজিকটাও আছে। এবার ওইটার হ্যাঁ, জন্য আমি ওটা দিয়ে দেবো, হুম, অসুবিধা নেই, দিয়ে দেবো ওটা। ঠিক আছে, আচ্ছা দিয়ে আচ্ছা দেবো ঠিক ওটা। আছে। সোশ্যাল পলিটিক্যাল হ্যাঁ ফিলোসফি ওখান থেকে তোমরা নিয়ে নিতে পারবে, তোমার আলাদা করে আর মানে এসএলএসটির জন্য আলাদা করে পড়ার দরকার নেই। ইন্ডিয়ান ফিলোসফি, ওয়েস্টার্ন ফিলোসফি টোটাল এখানে একসাথে কভার হয়ে যাবে। আর তার সাথে ওখানে গিয়ে তুমি হচ্ছে সাইকোলজি, ফিলোসফি অফ রিলিজিয়ান আর ওইটা পড়ে নিতে পারবে, হয়ে যাবে তোমার, কোনো অসুবিধা হবে না। হুম। আর বলো, আর কার সোশ্যাল কি পলিটিক্যাল। বক্তব্য আছে বলো, বলো, আর কার কি বক্তব্য শুনি। আজকে অ্যাপে তোমরা পাবে ইন্ডিয়ান ফিলোসফির ক্লাস, ঠিক আছে, একদম প্রথম থেকে, প্রথম থেকে ধরে আহ বেদ আর উপনিষদের ক্লাস। আর আমাকে জানাবে যে বেদ আর উপনিষদের ক্লাসগুলো তোমাদের কেমন লাগলো। বেদ আর উপনিষদের ক্লাসগুলো প্রি রেকর্ডেড ভিডিও হিসাবে তোমাদের জন্য প্রথমেই গিফট থাকবে একটা, প্রায় 10টা মতো ক্লাস প্রথমেই আজকে অ্যাপে আপলোড করা থাকবে, 10টা ক্লাস বেদ এবং উপনিষদের ওপরে। টোটাল সিডি শর্মার বই থেকে লাইন ধরে ধরে প্রত্যেকটা বিষয় কভার করা আছে, আলোচনা করা আছে। তোমাদেরকে শুধু একটাই কথা বলবো, যখন ক্লাস করবে, হ্যাঁ, খাতার মধ্যে নোট ডাউন করে নেবে পয়েন্টগুলোকে, আমি যা বলছি খাতায় পয়েন্টগুলো নোট ডাউন হবে। হ্যাঁ, আর তার সাথে সাথে লাইভে যে বিষয়গুলো আমি পড়াতে শুরু করব সেটাও আমি তোমাদের বলে দেবো, যে আমি কি টপিক পড়াবো। এটা একটা হবে, আর একটা রেকর্ডেড ক্লাসগুলো চলতে থাকবে। ঠিক আছে, দুটো একসাথে যখন এগোবে তখন পড়াটা একটু তাড়াতাড়ি এগোবে, না হলে 10 বছরেও শেষ হবে না সিলেবাস। ঠিক আছে, এটাই হচ্ছে বলার কথা। আজকের ক্লাসটা আচ্ছা, এটা বলো যে এবার যে আজকের ক্লাস থেকে কিছু পরিমাণে আইডিয়া হলো বিভিন্ন বিষয় সম্পর্কে, বলো। মানে আচ্ছা, অর্পিতাই বলুক, অর্পিতা কথা বলছিল এতক্ষণ, যে অর্পিতা আগে এই বিষয়গুলো কি জানা ছিল এতটা, ঠিক ইয়ে ভাবে জানতে এই বিষয়গুলো? না ম্যাম, এতটা এইভাবে জানা ছিল না। ইনফ্যাক্ট আমি এই এতগুলো বইয়ের নামও কখনো শুনিনি আর কি। এতদিন তো বাংলা বেঙ্গলি বইগুলো দেখে বেশিরভাগ পড়ে এসেছি, তো হুম। ওইখানটাতেই সমস্যাটা। না, কিচ্ছু সমস্যা না, 1 মাসের মধ্যে তোমার মনে হবে যে ইংরাজি বইগুলোই তোমার কাছে বেস্ট বই, বাংলা বইগুলো তোমার কাছ থেকে দূরে সরে যাবে আপাতভাবে, থাকবে না, আর বাংলা বইগুলো পড়তে চেষ্টাও করবে না। আর ভয় পাওয়ার কোনো কারণই নেই, আমি যখন আছি ভয় পাওয়ার কোনো কারণ নেই ওতে। ঠিক আছে, আমি যেভাবে বলছি, সিডি শর্মার বইটা কিনে নাও, ওয়াই মেসির বইটা কিনে নাও, আর একটা কাজ করো, সিডি শর্মার ওয়াই মেসি এই দুটোই কিনে নাও আপাতত, তারপর দেখছি। সিডি শর্মাটা আগে কেন, দরকার আছে, আমি ন্যায় বৈশেষিক দর্শনটা পড়াবো। পুরোনো স্টুডেন্টদেরও আমাকে ন্যায় বৈশেষিক দর্শন ভালো করে পড়াতে হবে, থরলি থরলি পড়াতে হবে ন্যায় বৈশেষিক দর্শন। সুতরাং বইটা কিনে নাও আগে সবাই, সিডি শর্মা। আর সবাইকে বলবো ক্লাসগুলোতে জয়েন করো। আশা করি ক্লাসগুলো তোমাদের জীবনের একটা নতুন দিশা খুলে দেবে, একটা মোড় ঘুরিয়ে দেবে। হ্যাঁ, জীবনে একটা কিছু ভালো করতে পারবে এইটুকু আশা রাখি। এইটুকু সব চেষ্টা আমি আমার দিক থেকে করি। এবার তোমরাও তোমাদের চেষ্টা আমার চেষ্টা একত্রিত হয়ে সেটা যদি ফলপ্রসূ হয়, হয়তো খুব তাড়াতাড়ি তোমরা কিছু কোয়ালিফাই করে যাবে। আর সামনের বছরটা যেহেতু খুব ভাইটাল, এই বছরটা যেহেতু খুব ভাইটাল, এই জন্য সবাইকেই বলছি পড়াশোনাকেও ছেড়ো না। অনেক পরিশ্রম করেছো, অনেক পরিশ্রম করে এতদিন পড়েছো, পড়াশোনা এই বছরটাই কোনোভাবেই ছাড়বে না। কোনো না কোনো পরীক্ষায় কিন্তু তোমাদের হয়তো হয়ে যাবে, কোনো না কোনো একটা পরীক্ষায় হয়ে গেলে তোমাদের মতো আনন্দ হয়তো আর কেউ পাবে না, বা আমার মতো আনন্দ কেউ পাবে না। ঠিক আছে, এই কথাটা বলে আজকে ক্লাসটা শেষ করছি, আর বলছি যে জয়েন করো ক্লাসগুলোতে, একদম প্রথম থেকে আবারও শুরু করছি। মানে আমি শুরু করতেই চাইছিলাম না নতুন কোর্স ইমিডিয়েটলি, পুরোনো কোর্সের এত চাপ আছে ধরো, তবুও সমস্ত স্টুডেন্টসদের কথা ভেবে আবার একটা নতুন কোর্স শুরু করছি। জয়েন করো তোমরা, আশা করি তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। এইটুকু বলেই আজকের ক্লাসটা শেষ করো।